বাসায় এসে দেখি বর্ষা ম্যাডাম দাঁড়িয়ে আছে রাগী ভাবে। জানি না কপালে কি আছে। এত সময় লাগে তোর আসতে? না মানে আমি ইচ্ছে করে তো দেরি করি নাই। ওকে চল, অফিসে যাব। ওকে চলে। গাড়িতে বসি, বর্ষা ম্যাডাম গাড়িতে ওঠে। অফিসে যাই, ম্যাডাম নেমে যাই। আমি গাড়িটা পার্কিং করে রেখে ভিতরে যাই। নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে বসি আমি। যেহেতু কোনো কাজ নেই তখনই বর্ষা ম্যাডামের ডাক। জি ম্যাম বলুন। ওখানে বসে বসে কি করিস? কেন, কাজ নাই তো তাই বসে রয়েছি। কে বললো তোর কোনো কাজ নাই? না মানে কাজ থাকলে বলুন, করে দিই। দেখ, এখানে কতগুলো ফাইল, এগুলো করে দে তো। এতগুলো? তোর কাছে তো সময় লাগে না, আমার সামনে বসে কর। মনের দুঃখে কাজগুলো করতে লাগি। কেন যে কালকে বলতে গেলাম এগুলো আমি পারি। এখন নাও ঠেলা সামলাও। একটা সময় আমার ফোনটা কাঁপতে শুরু করলো। তোকে এই মোবাইলটা কে দিয়েছে? কি হলো বল, কে দিয়েছে? আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে। দেখি মোবাইলটা। না আমি আপনাকে আমার মোবাইলটা দিব কেন? না দিলে কিন্তু খারাপ হবে। এই নিন। মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলো। তিথিকে? আমার ফ্রেন্ড। সত্যি করে বল, তিথিকে? আরে বললাম তোমার ফ্রেন্ড। এই মেয়েটা কে তাহলে? জি না মানে এ হলো তিথি। তোর সাথে পিক কবে তোলা এটা? বাড়িতে যেদিন গেলাম সেদিনকার পরের দিনের। এই মেয়েটার জন্যই তুই তাহলে বাড়িতে গেছিস? না মিথ্যা কথা বলস কেন? দেখুন, আমি আপনাকে আমার পার্সোনাল কথা বলতে চাই না। মোবাইলটা জোরে আছাড় মারলো। কি করলেন এটা ম্যাডাম? যা করছি ভালো করছি, আর এখন যা আমার বোনকে ভার্সিটি থেকে নিয়ে আসে, ঘন্টার মধ্যে নিয়ে আসবি। এখন 1টা বাজে, 2টার সময় তোকে এখানে দেখতে চাই। ওকে বলে বাইর হয়ে আসলাম। আমার মোবাইলের কি দোষ করলো যে ভেঙে ফেলতে হবে? এমন মেয়ে কোনো দিন দেখি নাই। পুরা কটকটির মতো রাখি, আর মিনিটে মিনিটে রং বদলাই। গাড়ি নিয়ে আরোহীদের ভার্সিটিতে আসি। দেখি আরোহী আসতেছে ক্লাস রুম থেকে। পেছন থেকে কেউ হাত ধরলো। তাকিয়ে দেখি তিথি। কি ব্যাপার, আমার ফোন ধরলা না কেন? আর এখন বন্ধ করে রাখছো কেন? ফোনটা বর্ষা ম্যাডাম ভেঙে ফেলেছে। কি? কেন বললা না এটা কেউ একজন তোমাকে দিছে? সেটা বলতে আরো বেশি জোরে আছাড় মারছে। ওকে, নো প্রবলেম, কালকে আরেকটা দিব তোমাকে। থাক না, আর ম্যাডাম যেই রাগি আবার ভেঙে ফেলবে। চুপ। তুমি বাসায় যাবা না? বাবা আসবে নিতে। এখানে আসে নাই? না, কিন্তু এসে পড়বে, তাই তো তোমাকে ফোন দিলাম। আর পরে দেখি বন্ধ। হুম কি ব্যাপার, এই মেয়েটার সাথে কি? কিছু না। জনি, ওই তো বাবা চলে এসেছে। ওকে যাও তাহলে। কেমন? ওকে, কালকে দেখা হবে। ওকে। তাকিয়ে দেখি আরোহী আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। সরি সরি, ওঠেন গাড়িতে। আগে তুমি বসো। গাড়িতে বসে পড়ি, আর আরোহী আমার সাথে বসে। কি ব্যাপার, সামনে বসলেন কেন? এমনি কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই। এবার কি গাড়িটা ছাড়া যাবে? গাড়িটা চালিয়ে বাসায় আসতে লাগি। এসে নেমে গেল আরোহী। আমি গেলাম কই যাবে তুমি? ম্যাডামের কাছে। ওকে। আমি অফিসে এসে পড়ি। অফিসে এসে ম্যাডামের কাছে গিয়ে, কি করলি এতক্ষণ? 1 ঘন্টা সময় দিছিলাম, কিন্তু তুই লেট করে আসলি কেন? আমি তো ইচ্ছে করে দেরি করি নাই। ক্ষমা করলাম এখন, তা না হলে থাপ্পড় দিয়ে গালটা লাল করে ফেলতাম। কর এখন বসে বসে। দেরি করলে তোর আরো 5টা ফাইল বেশি দিতাম, আর একখানে কিন্তু ভুল পাইছিলাম। হতেই পারে, লেখার পর একবার দেখলেই সেটা সংশোধন হবে। বেশি কথা না বলে করেক। কাজগুলো করতে থাকি। বর্ষা ম্যাডামের কাজ আমাকে দিয়ে তার কাজ করাচ্ছে। কি মেয়ে রে বাবা, যদি এই কথাটা বলি তাহলে আস্ত চিবিয়ে খাবে। কাজগুলো শেষ করে দেখি ম্যাডাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ম্যাডাম কাজ শেষ। কাজ শেষ ম্যাডাম। কি হলো ম্যাম? না মানে কিছু না, কই দেখি। আমি দিয়ে দিই। বর্ষা ম্যাডাম দেখতে লাগে। দেখার পর পিয়নকে ডেকে স্যারের কাছে পাঠিয়ে দেয়। দুপুরে খেয়েছিস? ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম। কি হলো? না মানে এখনো খাওয়া হয়নি। ও, যে মেয়ে আমাকে একটু ভুল পেলেই মারতো, আজ সে দুপুরে খাইছে কিনা জানতে চাইছে। এটা তো কোনোদিন বলে নাই। কারণটা কি? চল বাসায় যাব। গাড়ির কাছে আসি। বর্ষা ম্যাডাম গাড়িতে বসে, আমি গাড়ি চালাতে লাগি। বর্ষা ম্যাডাম নেমে তার রুমে চলে গেল। আমার রুমে আসলাম। এসে ভাঙা মোবাইলটা ঠিক মেরামত করলাম। ডিসপ্লে ভালো থাকতে ঠিক হলো। আপাতত চলবে কয়েকদিন। তারপর তিথিকে ফোন দিলাম। দেওয়ার সাথে সাথে রিসিভ। কোনো মতে তোমারটাই ঠিক করছি। থাক, আপাতত এটা সম্ভব না। বর্ষা ম্যাডাম তাহলে অনেক অত্যাচার করবে।
আর কিছুক্ষণ কথা বলার পর রেখে দিলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে রইলাম আর গ্যালারিতে গিয়ে দেখি আমার আর তিথির পিক। যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিনকার পিক। সবগুলো পিক একদম দুইজনের কাছাকাছি। তাই তো মনে হয় বর্ষা ম্যাডাম রাগে আছাড় মারছে। চিল্লাচিল্লির কারণে রুম থেকে বাইর হয়ে দেখি স্যার বর্ষা ম্যাডাম আরোহী নাচ করতেছে। অনেক খুশি মনে হয়। তারপর আমি আমার রুমে এসে পড়ি। সন্ধ্যার সময় বর্ষা ম্যাডাম এসে হাজির। চল, কোথায় যাবেন? তোকে বলতে হবে কই যাব আমি। ও সরি, চলুন তাহলে। গাড়ির কাছে গিয়ে আরোহীও বসে আছে গাড়িতে চালাতে লাগলাম। এখানেই গাড়ি থামা। থামলাম, সেখানে দাঁড়িয়ে রইলাম। তুমিও আসো। না, আপনারা যান। এত সময় তুমি এখানে একা একা থাকবে কেন? চলো ভিতরে। ওকে। পরে দুইজনের সাথে ভিতরে যাইতে লাগি। ভিতরে গিয়ে বুঝলাম এটা নাইট ক্লাব। এখানে কেন আসলো বর্ষা ম্যাডাম? গিয়ে দেখি বর্ষা আরোহী দুইজনকে অনেক স্বাগতম জানাচ্ছে। আজ কি কারো অনুষ্ঠান নাকি যে মজা নিতে এখানে আসলো? অনেকক্ষণ পর জনি, তোমার যা মন চায় খাইবা, কেমন? এটা বলে চলে গেল। দাঁড়িয়ে রয়েছি, তখনই একটা মেয়ে আমার সামনে আসলো। এসে আমার হাতটা ধরলো। আমি হাতটা ছাড়িয়ে নিলাম। মেয়েটার মুখ থেকে মদের গন্ধ আসছে। চলো, আজ আমার সাথে নাচবে তুমি। তুমি যা চাও তাই পাবে আমার থেকে। আমি মেয়েটার সাথে চলে অন্যখানে আসি। তখনই দেখি দুইটা ছেলে মদ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর মদে কি যেন মিশাইছে। দুই বোন আজ একসাথে। মনে রাখিস, আজ কিন্তু আর সময় পাবো না। আজ কি ওদের মন ভরে খাবো। শার্লি এতদিন শুধু অপমান করে গেছে। এতদিন একজনকে নষ্ট করার আশায় ছিলাম, আজকে দুজন। সারা রাত আজকে মজা করব। এখন চল। তাদের পেছনে যেতে লাগি। গিয়ে দেখি বর্ষা আর আরোহী দুইজনে ড্রিঙ্কস করতে ব্যস্ত। ছেলে দুটো গিয়ে বর্ষার আরোহীকে দুইটা গ্লাস ধরিয়ে দিল খেতে। বর্ষার আরোহী দুইজনে খেয়ে নিল। তাকিয়ে দেখি দুইজনেই ঢুলছে। তখন তোমরা কি খাওয়ালে? হ্যাঁ, মাথা ঘুরছে কেন? কই কিছু না তো। মনে হয় বেশি মদ খেয়ে ফেলেছো, তাই এমন হয়েছে। তাই মনে হয় আজকে বাড়িতে চলে যাই। চলো, তোমাকে বাড়িতে রেখে আসি। ওকে। ছেলেটা বর্ষাকে নিয়ে উপরের দিকে যেতে লাগলো সিঁড়ি বেয়ে। তার পাশে আর একটা ছেলেও। আমি দুইজনের ঘটনা দেখে যাচ্ছি। কি করি আমি? দুইজনের কিছু হলে তো আমি শেষ। স্যার আমাকে অনেক খুব বকবে। তাই আমি মোবাইলটা বাহির করে ভিডিও করতে লাগি। কই নিয়ে যাচ্ছ? সিঁড়ি কেন? আসলো গাড়িতে যেতে। অন্য পাশ দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি তাই। ও, আমি তাদের সাথে পিছন পিছন গেলাম। গিয়ে দেখি তারা একটা রুমে নিয়ে যাচ্ছে। দৌড় দিয়ে তাদের সামনে দাঁড়াই। কে তুই? এখানে কি চাস? কিছু না, শুধু বলতে চাই কিছু কথা। বল, কি কথা? আমি জানি আপনারা এখন এদের সাথে কি করবেন। যদি জানে বাঁচতে চান তাহলে আমাকে ওর সাথে নিতে হবে। তাহলে আমি আপনাদের ফাঁসিয়ে দিব। আমার পরে তোর। ওকে নিয়ে বিছানায় দুই বোনকে ফেলে দিল। বর্ষা আর আরোহী দুইজনে শুয়ে রয়েছে। দুইজন ছেলে শার্ট খুলতে শুরু করলো। আপনারা সেফটি করে আসেন, না হলে ফেঁসে যাবেন। তোর মাথায় বুদ্ধি আছে। দুইজনে ওয়াশরুমে যায়। তখনই বর্ষার দিকে তাকিয়ে দেখি শুয়ে রয়েছে। ঘুম বিভোর। গিয়ে ওয়াশরুমে দরজা লাগিয়ে দিই। দুইজনে সেখানে ধাক্কাধাক্কি করছে। আমি বর্ষার আরোহীকে বিছানা থেকে তুলে দুইজনকে ধরে হাঁটিয়ে হাঁটিয়ে গাড়িতে নিয়ে আসি। গাড়িতে নিয়ে দুইজনকে বসিয়ে গাড়ি চালিয়ে বাসায় এসে পড়ি। গাড়ি থেকে নেমে দেখি স্যার দাঁড়িয়ে আছে। স্যারকে সব বললাম। এখন রুমে নিয়ে যাই তাহলে। আরোহীকে নিয়ে তার রুমে যেতে লাগলো। বর্ষাকেও রুমে নিয়ে যাও জনি। বর্ষাকে কোলে নিয়ে রুমে গেলাম আর শুয়ে দিলাম। উঠে আসতে যাব, বর্ষা তখনই আমাকে জড়িয়ে ধরে। ছাড়তে আসতে যাব, আবার ধরে। আমি আবার ছাড়াই, তখন শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে টান দেয় আর আমি বর্ষার উপরে পড়ে যাই। আর বর্ষার ঠোঁটে আমার ঠোঁটটা লেগে যায়। আমাকে একবার ছুঁয়ে দাও, মাতাল ভাবে। মুখটা বর্ষার থেকে সরিয়ে নিই মদের গন্ধের কারণে। কি হলো? আসো। বর্ষাকে জোর করে ছাড়াইতে যাই, কোনো মতে আমাকে ছাড়ছে না। তাহলে কি ছেলে দুটো অন্য কোনো ওষুধ মিশাইছে নাকি? যদি নাই মেশাতো তাহলে তো এমন করার কথা না। বর্ষা আমাকে শক্ত করে তার বুকের মাঝে জড়িয়ে ধরে আছে। কোনো মতেই আমি ছাড়াতে পারছি না। আমি আমার হাত দুটো কৌশল বাহির করলাম আর করে বর্ষার থেকে উঠে পড়লাম। আর বর্ষাকে একটা কুল বালিশ দিয়ে দিই। আর আমি রুম থেকে উঠে বাহির হই। তখনই আমার সামনে স্যারকে দেখে অবাক হয়ে যায়। বর্ষা ম্যাডাম ঘুমাচ্ছে। ওকে। আমি যাই তাহলে স্যার। যাও। পরে আমি আমার রুমে চলে আসি। স্যার আবার কিছু দেখে ফেলেছে নাকি যে বর্ষা আমাকে খুব ভয় হচ্ছে? বর্ষা ম্যাডাম যদি জানতে পারে আজকে রাতের ঘটনা তাহলে আমি শেষ। কিন্তু এতে আমার কি করার আছে? আমি তো ইচ্ছে করে করি নাই। টেনশন নিয়ে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসতেছে না।
জানি না সকালে আমার জন্য কি অপেক্ষা করতেছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি মনে নেই। সকালে যখন ঘুমটা ভাঙে তখন মোবাইলটা হাতে নিয়ে দেখি 9টা বাজে। আর মোবাইলে তিথি অনেকবার ফোন দিয়েছিল। রাতের কথা তখনই মনে পড়ে যায়। ভয়ে ভয়ে উঠে ফ্রেশ হই আর তিথিকে ফোন দিই, কিন্তু ধরলো না। মনে হয় ক্লাস করছে। কিন্তু তাহলে আরোহী কই? আরোহীও তো ক্লাস ছিল। তখন রুম থেকে বাইর হয়ে স্যারের রুমে যাই। গিয়ে দেখি স্যার অফিসে যাওয়ার জন্য বাইর হচ্ছে। আসবো স্যার? জনি, আসো। সরি স্যার, লেট করে ঘুম থেকে ওঠার জন্য। তোমাকে কিভাবে যে ধন্যবাদ দিব আমার জানা নেই। কিসের জন্য? তোমার জন্যই আমার মেয়ের কোনো ক্ষতি হয়নি। না মানে এটা তো সামান্য। মেয়ে দুইটা ঘুমিয়ে আছে এখনো। আমি অফিসে যাই, তুমি দেখো ওদের। আর আজকে তোমরা বাসায় থাকো। ওকে স্যার। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এনে বর্ষা আর আরোহীকে দিবা, বা রেস্টুরেন্টে গিয়ে খাবা, বলে দিও। এই বলে স্যার চলে গেল। পড়লাম মহা ভেজালে। পুরো বাসা খুঁজে পেলাম না। বর্ষা ম্যাডামের রুমে গিয়ে দেখি এখনো ঘুমাচ্ছে। আরোহীর রুমে যাই, সেখানেও একই অবস্থা। দুই বোন আজ অনেক ঘুমাচ্ছে। তখন আমি রান্নাঘরে যাই। মায়ের হাতে রান্না শিখেছিলাম, তাই যেমন পারি তেমনই রান্না করতে লাগি। রান্না করা শেষ। বর্ষা ম্যাডামের রুমে গিয়ে যা দেখি তা দেখে বড় ধরনের অবাক হয়ে যায়। এটা দেখে হাসবো নাকি কাঁদবো? বর্ষা ম্যাডাম বিছানা থেকে পড়ে গেছে আর সেখানেই ঘুমাচ্ছে। তাড়াতাড়ি করে ম্যাডামের কাছে যাই। ম্যাডাম ওঠেন, দেখুন আপনি কোথায় ঘুমাচ্ছেন। ম্যাডাম এইভাবে ডাকতে লাগি, কিন্তু ওঠে না। আমি তখন ম্যাডামকে ধরে উপরে তুলতে যাব, কিন্তু পারছি না। যখন কোলে নিয়ে উপরে শোয়াতে যাব তখনই ম্যাডামের চোখ খুলে যায় আর তাকিয়ে দেখে আমার কোলে আছে। তখনই ম্যাডামকে বিছানায় রেখে দিই। আপনি নিচে পড়ে গেছেন তাই তুলতেছিলাম। সরি ম্যাডাম, মাফ করে দেয়। তোর খবর আছে, আমাকে স্পর্শ কেন করলি? আপনি মাটিতে পড়ে গিয়েছিলেন, পরে আপনাকে ডাকলাম কিন্তু আপনি শোনেন নাই, তাই উপরে উঠলাম। কোলে করে তখনই আপনি আমাকে দেখেন। তুই কোন সাহসে আমাকে স্পর্শ করলি? তোর মতো ছোট লোক আমি কোথাও দেখি নাই। নাকি সুযোগ খুঁজছিলা? দেখুন, আমি আপনার সকল কিছুই মেনে নিব, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলবে না। আপনি আপনাকে যথেষ্ট সম্মান করি, আর আমার মা মেয়েদের সম্মান করতে শিখিয়েছে। বড় বড় কথা তো বলতে পারিস দেখছি। এতই যদি ভালো হতে তাহলে আমার অনুমতি ছাড়া আমাকে ধরলি কেন? আমি মানছি আমি আপনাকে ধরেছি, এটা আমার অপরাধ হয়েছে, সরি। কিন্তু পড়ে গিয়েছিলেন তাই ধরেছি। তুই তো খুব লুচ্চা, তাই তো আমাকে ধরছিস। কিন্তু আমি বাসায় এলাম কেমনে? আমি আপনাদের নিয়ে এসেছি। কি? তুই আমাদের নিয়ে এসেছিস? তাহলে ওরা কই, যারা আমাকে বাড়িতে রাখতে আসছিল? আপনারা বড় লোক, তাই যখন ইচ্ছে তখনই যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু কালকের ছেলে দুটা ভালো না। তোর কথা আমার কোনোভাবেই বিশ্বাস হয় না। তুই একটা লুচ্চা ছেলে। দেখুন, না জেনে না শুনে কারণ আমি অপবাদ দিতে নেই। তুই যে লুচ্চা তা আমার জানা হয়ে গেছে। মোবাইলটা বাহির করে এই নিন দেখেন। মোবাইলও কই পাইলি এটা? ভাঙা ফোনটাই ঠিক করছিলাম। তো কি দেখবো? ভিডিওটা চালু করে দিলাম। ম্যাডাম দেখতে লাগলো। দেখা শেষ, যা আমার রুম থেকে। ওকে বলে রুম থেকে বাইর হয়ে যাই। তখনই দাঁড়া, বলুন। খাবারের কি অবস্থা? হয়ে গেছে। যান এক্ষুনি, আমি ফ্রেশ হয়ে এসে যেন দেখি। ওকে। বর্ষা ম্যাডাম ওয়াশরুমে গেল। আরোহীর রুমে গিয়ে দেখি আরোহী ঘুমিয়ে আছে। থাক তার মতো। আমি তখন রান্নাঘরে যাই। গিয়ে রান্না করার সকল কিছু বর্ষা ম্যাডামের রুমে নিয়ে আসি আর সাইডে রেখে দিই। বর্ষা ম্যাডাম ফ্রেশ হয়ে আসে। দে খাবার, খুব খিদে লাগছে। খাবারগুলো দিলাম। কয়েক লোকমা ভাত খেয়ে থালাটা দিল ছুঁড়ে আচার। কি এগুলা? হ্যাঁ, খাবার এমন খাবার কেন? না মানে? কি না মানে? হ্যাঁ, যা আমার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আয়। ওকে ম্যাডাম। তারপর রেস্টুরেন্ট থেকে খাবার আনতে যাই, এনে বর্ষা ম্যাডামের কাছে দিই। এই খাবারটা যদি আগে আনতি তাহলে কিন্তু তোকে কথাগুলো শুনতে হতো না। আরোহী কই? রুমে এখনো ঘুমাচ্ছে। যা গিয়ে ডেকে নিয়ে আয়। ওকে। তারপর আরোহীর রুমে যাই। কি করে ঘুম ভাঙাই পাইছি পানি দিয়ে মুখে ছিঁড়ে দিলাম। তখনই আরোহী চোখটা খুললো। কি ব্যাপার? কি হয়েছে? এত সকাল ঘুম ভাঙালে কেন? বলে, আপনি সকাল কই? এখন 10টার উপরে বাজে আর আপনি বলতেছেন কি সকাল? ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে আসলেই তো তখন ওঠে। বর্ষা ম্যাডাম আপনাকে ডাকে। গিয়ে বলো কিছুক্ষণের মধ্যে আসতেছে। আচ্ছা, তারপর বর্ষা ম্যাডামকে কথাটা বলি। বর্ষা কোনোভাবেই মন বসাতে পারছে না, ছটফট করছে। শুধু শুধু কালকে রাতের ঘটনা মনে করতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনেক চিন্তা করার পর যখন পেল না তখন বর্ষা বাসা থেকে বাইরে হয়ে যায়। আমি রুমে আসা মাত্র, আপু কই? জানি না তো কোথায় গেছে, মনে হয়। এদিকে আসো। বলুন।
খুব খিদে লাগছে, খাবার নেই? আসুন আমার সাথে, তারপর গিয়ে আমার রান্নাঘরে রান্না করা খাবার দিলাম। কই পাইলে এই খাবার? জি, আমি রান্না করছি। সেই রকম হয়েছে, মানে অনেক স্বাদ হয়েছে। কই, বর্ষা ম্যাডাম তো বললো ভালো হয়নি। আরে না, অনেক স্বাদ হয়েছে। খাওয়া শেষে আমি আমার রুমে এসে পড়ি। কই যাও? রুমে যাই। চলো ছাদে যাই। না, বর্ষা ম্যাডাম এর মানা আছে। চলো তো, কিচ্ছু হবে না। না থাক। আর ওই হাত ধরে জোর করে নিয়ে গেল। এখন বলো তো, কালকে কি হয়েছে? আমি কিছুই তো মনে করতে পারছি না। না মানে তেমন কিছু না। বলো বলছি। আরে কিছুই না, আমি বলছি কালকে রাতে কি হয়েছে। এটা বলে আমার দিকে আসতে লাগলো বর্ষা। ভয় শেষ। কেন করলি এটা তুই? সত্যি আমি কিছু করি নাই। আবার মিথ্যা কথা বলিস? আমি এইমাত্র সিসি ক্যামেরায় দেখে আসলাম। তুই কেন করলি এটা? কি হলো? কথা কোস না কেন? সত্যি ম্যাডাম, বিশ্বাস করুন আমি কিছু করি নাই। তাহলে আমি কি সব দেখে আসলাম? আমি কেমন করে জানবো? কি হচ্ছে কি এসব? আর কালকে কি হয়েছে বলবে আমাকে? সত্যি ম্যাডাম, আমি কিছু করি নাই। কি হলো? এমন করে দূরে যাচ্ছিস কেন? কাছে আয়। আসবি নাকি আমি যাব? কাছে গিয়ে বলুন ম্যাডাম, গালে হাত দিয়ে রইলাম। যা এখন এখান থেকে। রুম থেকে বাইর হয়ে আসলাম, মাথাটা খুব ব্যথা করছে। বুঝি না কেন আমার সাথে এমন করে বর্ষা ম্যাডাম। আমিও তো একটা মানুষ, কতগুলো থাপ্পড় খাইছি তার হিসাব নাই। গালটা আমার শেষ, খুব কষ্ট হচ্ছে। এত কষ্ট করে তাদের সতীত্ব রক্ষা করলে আমার তারাই আমাকে এমন ভুল বুঝে খুব খারাপ লাগছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এতটা কষ্ট আমি কোনো দিন করি নাই, আর এমন করে মায়ের কোনো দিনও খাই নাই। আব্বা আমাকে ফোন দিন মারে নাই, আম্মুও না, যতই কিছু না কেন না, কিন্তু এখানে আসার পর থেকেই মায়ের খেয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে কি করিস? কি হলো, আমার কথা শোনা যায় না? জনির ওপর বর্ষার রাগ হয়। কথা না বলতে তখন বর্ষা জনির কলার ধরে সামনের দিকে ঘোরায়। তাকিয়ে দেখে জনি কান্না করছে। কি ব্যাপার, তুই কান্না করছিস কেন? প্লিজ আর গালে মারিয়েন না, মারতে হলে অন্যখানে মারেন। এই প্রথম জনির কথায় মায়া হলো জনি। জনির দিকে তাকিয়ে দেখে গালটা লাল হয়ে গেছে। কিছুদিন জুতো দিয়ে আঘাত করার দাগ এখনো রয়েছে। সেখানে দাঁড়িয়েই বর্ষা রুমে চলে যায়। জানি না কি করবো এখন। জনি তখন রুমে চলে যায়, গিয়ে শুয়ে পড়ে। মাথাটা অনেক ব্যথা করছে। বর্ষার মারের কারণে কয়েকদিন ধরে মাথা ব্যথা করছে। আমি শুয়ে পড়ি। মাথা ব্যথা কমার তো বেড়েই চলেছে। বর্ষা আমার সাথে এমন কেন করে? মাত্র একদিনের জন্য আমার সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করেই যাচ্ছে। আমি তো সেদিন এমন কিছু করি নাই। এত মারো, এখনো তার প্রতিশোধ নেওয়া হলো না। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হই। তুমি রেডি তো? জি। চলো তাহলে। ওকে। আরোহীকে নিয়ে ভার্সিটিতে আসলাম। যাও তাহলে। ওকে বলে আমি চলে আসি। সেখান থেকে এসে দেখি বর্ষা ম্যাডাম দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে দেখি, সরি ম্যাডাম, একটু লেট হয়ে। বর্ষা রাগীভাবে তাকিয়ে গাড়িতে উঠল। আমি আমার মতো গাড়ি চালাতে লাগি। অফিসে আসি। তাড়াতাড়ি আয়, কাজ আছে। মাথা নাড়ালাম, বর্ষা ম্যাডাম চলে গেল। আমি গাড়িটা রেখে ভিতরে যাই। নে, এবার আমার কাজগুলো তুই কর। এতগুলো ফাইল তাই আরো আসবে, করতে থাক। কেমনটা লাগে? এমন অবস্থায় কোন দিন পড়ি নাই। কাজগুলো করতে লাগি। বর্ষা আমার মুখের দিকে তাকিয়ে আছে। অর্ধেক কাজ শেষ দেখি বর্ষা ঘুমাইতেছে। আমাকে কাজগুলো দিয়ে আরামে চেয়ারে বসে ঘুমাচ্ছে। ল্যাপটপের একটা স্ট্রিং বাঁচালাম। বর্ষা তখনই উঠে পড়ল। কি হলো এটা? কই, কি হলো ম্যাডাম? কিসের শব্দ হলো? কই, কিসের শব্দ? কাজ কত দূর হলো? শেষ হলে তো বলুম। ওকে কর, আমি অফিস থেকে ঘুরে আসি, দেখি কে কেমন কাজ করছে। বর্ষা চলে গেল। আমি কাজে মন দিলাম। আমি যাওয়াতে কাজে ফাঁকি দিস কেন? কই না তো। কয়টা বাজে খেয়াল আছে? কেন? আরোহীকে নিয়ে আয়, যা। ওকে। যা তাড়াতাড়ি, আমি চেক দেই কোথাও ভুল হচ্ছে কিনা। সারাদিন খুঁজলেও ভুল পাবেন না বলে বাহিরে আসি আর আরবি ভার্সিটিতে যাই। এতক্ষণ কি করলা তুমি? বর্ষা ম্যাডাম এতগুলো কাজ দিয়েছিল, তাই সেগুলো করলাম। চলো বাসায়। আপনি কি তিথিকে দেখেছেন? তিথি তিথি করো কেন? আর একটু আগে চলে গেছে। ওকে, গাড়িতে ওঠেন। আরোহী গাড়িতে উঠে পড়ল। আমি মোবাইলটা বাহির করে দেখি অনেকবার ফোন দিয়েছিল তিথি, সাইলেন্ট থাকতে জানি নাই। মন খারাপ করে গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগি। বাসায় এসে আরোহীকে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাই। তুই কি আগে কোনো অফিসে কাজ করছিস? না, আর কাজ যদি করতাম তাহলে কি আপনার এখানে আসতাম? তাহলে কই শিখলি এসব কাজ? যেখান থেকেই শিখি। আপনার সমস্যা কাজ আছে নাকি নেই? বসে থাক।
ওকে, বসে বসে বাকি দিনটুকু কাটালাম। বিকালে আসলাম, বর্ষা ম্যাডাম চলে গেল উপরে। বর্ষা জনের রুমে ঢুকে দেখে যে জনি কথা বলতেছে আর হাসতেছে। বর্ষা তখন জনের রুমে গিয়ে জনির পাশে দাঁড়া আর হাতটা দিয়ে জনের থেকে মোবাইলটা নিয়ে নেয়। তাকিয়ে দেখি বর্ষা ম্যাডাম। ওই মেয়েটার সাথে কথা বলছিস হুম, কেন? এমনি। বলতে পারবি না? কি করলেন এটা? যা করছি ভালো করছি। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে কি পেয়েছেনটা কি? আমি আপনাদের এখানে আছি বলে যা ইচ্ছা তাই করবেন আমার সাথে? তুই আমাকে থাপ্পড় দিলি দেখুন, আপনাদের অত্যাচার অনেক সহ্য করেছি। তো? এমন করলে আমি চলে যেতে বাধ্য হব। তোর বাবা তাহলে বাঁচবে না। এখনো অনেক শক্তি আছে। আপনাদের এখানে থাকার চেয়ে না থাকাই ভালো। তুই আমার সাথে উঁচু গলায় কথা কোস, আর তোর সাহস হলো কি করে অন্য মেয়ের সাথে কথা? দেখুন, আমি আমার পার্সোনাল কিছু আপনাকে জানাতে চাই না। আমি আপনার সেক্রেটারি, আমার কাজ হলো আপনার পাশে থাকা, আর সেটা আমি করি। কিন্তু যে আমি কি করব না করব আপনাকে জানাতে হবে, আমার সেই সব। তোর তো সাহস কম না? আর আপনার এতে কি? হ্যাঁ, আমি যার সাথে কথা বলি না কেন, কি করি না কেন, এতে আপনার কি? রাগ শুধু আমার উপর দেখায়, আর কারোর উপর তো রাগ দেখায় না। আমি বিছানায় শুয়ে আছি, জোরে কথা বলেই মাথা করে। বর্ষা ম্যাডামকে কথাগুলো বলা ঠিক হয়নি। আবার কখন কি করে বসে আমার সাথে। আপু তোমাকে ডাকে। ওকে, আসতেছি। গেলাম বর্ষার রুমে। জি ম্যাডাম, বলুন। কাজগুলো কর। আচ্ছা, আমি যদি না পারতাম বা না বলতাম, আমি এই কাজ না করতো, তখনই কি করতেন? এত কথা কোস কেন? কাজ কর। দিন কাজগুলো করতে থাকি, এই বলে ম্যাডামের কাজ করছি। আমি একটু ফাঁকে ফাঁকে ম্যাডামের দিকে তাকাই, দেখি সহজ একটা কাজ কঠিনভাবে করছে আর টাইমটা বেশি লাগাচ্ছে। এই যে এইদিকে তাকান। কি বলবি বল। মাউসটা দেন। কেন? দিন না। আমার থেকে বুঝি তুই বেশি বুঝিস। বর্ষা ম্যাডামের সাথে মাউসটা নিয়ে এক টানে কাজটা করে দিই। কাজ শেষ, আর আপনি এটা ওটা সব করছেন। এখন মিলিয়ে নেন ঠিক আছে কিনা। বর্ষা মিলাতে থাকে, দেখে সব ঠিক আছে, হাঁ করে তখন আমার দিকে তাকিয়ে থাকে। আমার মতো কাজ করতে থাকি। এইভাবেই দিন যেতে লাগে। কিছুদিন পর আমি দেখতে পাই যে বাসার সবাই খুব টেনশনে আছে। তাদের মধ্যে কি নিয়ে যেন কথা হচ্ছে। সবাই খুব টেনশনে আছে। তাদের মধ্যে কিছুক্ষণ পর স্যার আমার রুমে আসে। এসে আমাকে যা বলে সেটা শুনে আমি অবাক হয়ে যাই। এটা কোনোদিনও সম্ভব না। না স্যার, আপনার কথাটা আমি রাখতে পারবো না। কেন, কিসের জন্য? কয়েকটা দিনের ব্যাপার মাত্র। তুমি বর্ষার সাথে যাবা আর আসবা। তোমার কাজ হলো বর্ষাকে দেখে রাখা। স্যার, বিদেশে না গেলে আমি কি অনেক বড় ক্ষতি হবে? অনেক বড় ধরনের ক্ষতি হবে। আর এর আগের বার সমস্যা ছিল, তাই অফিসের কেউ যেতে চাচ্ছে না। ঠিক আছে স্যার, কিন্তু আব্বুর থেকে অনুমতি নেওয়া লাগবে। আমি বলেছি তোমার বাবাকে, সে যেতে বলেছে। ঠিক আছে তাহলে। তাহলে আমি গিয়ে বর্ষাকে বলি। আচ্ছা স্যার। চলে গেল। আমি বিছানায় বসে রইলাম। কোনোদিনও ভাবি নাই যে বিদেশে যাব, আর আমার মা বাবা আমাকে যাইতে দিত না। তাহলে বাবা কেন রাজি হলো জানি না। বর্ষা ম্যাডাম আবার অস্ট্রেলিয়া গিয়ে আমাকে কোনো অপমান করবে নাকি? কারো হাতে আমার হাতের উপর রাখলো। তাকিয়ে দেখি বর্ষা আমার হাতের উপর হাত রাখছে। কি এত ভাবতেছ? বর্ষার কথা শুনে অবাক হয়ে গেলাম। একেবারে অনেকটাই অবাক হলাম। বর্ষা আমাকে তুমি করে বলছে। কি হলো? আমার উত্তর কই? কই না, মানে তেমন কিছু না। মাত্র 5 দিন থাকবো অস্ট্রেলিয়া, তারপরে দেশে ফিরে আসবো। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। করো। আপনি তো নিজে এসে আমাকে বলতে পারতেন যে বিদেশে যাওয়া লাগবে, কিন্তু সেটা না করে স্যারকে কেন পাঠালেন? আমি কাজ করলাম তখন, তাই। ও, কালকে সকালে রেডি থেকো, কেমন? কই যাবেন? তোমার কাগজপাতি রেডি করতে। মাথা নাড়িয়ে অনুমতি দিলাম। বর্ষা ম্যাডাম চলে গেল। আমি বিছানায় বসে রইলাম। কিছুক্ষণ পর আবার বর্ষা রুমে আসলো। কি করো? কিছু বলবে ম্যাডাম? আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি না হয় যাব আপনার কাছে। সমস্যা নাই। বলে আমার পাশে বসে পড়লো। জি, কি বলবেন? আমার টোনায় শুয়ে পড়ো। বুঝলাম না। আমার টোনার মধ্যে শুয়ে পড়ো। কেন? এমনি বলে টান দিয়ে শোয়ালো। এবার চোখ বন্ধ করো। পাগল হলো নাকি বর্ষা ম্যাডাম? এমন করতেছে কেন? কি হলো? চোখ বন্ধ করতে বললাম না? চোখ বন্ধ করে ফেলি। বর্ষা তখন আমার মুখে কি যেন লাগালো। অনেকক্ষণ পর ওঠো এখন। ওঠে। কি লাগালেন মুখে? যাই লাগাই, একদম তুলবে না, ওকে? কালকে সকালে ফ্রেশ হবার সময় তুলবে, বলে রুম থেকে চলে গেল। আমি হাতার মতো বসে রইলাম। বর্ষা ম্যাডামের কি হলো আবার? কিছুক্ষণ পর ছাদে গেলাম, গিয়ে দাঁড়িয়ে রইলাম। কি করছো এখানে? ও, আপনি? রাতে কি করো এখানে? না, তেমন কিছু না। ওহ, আপনার মোবাইলটা দিবেন? তিথির সাথে কথা বলবে? না,
বাড়িতে কথা বলতাম, ম্যাডাম তো আমার মোবাইলটা ভেঙে ফেলেছে। তিথির সাথে কথা বললে দিতাম না, কিন্তু বাড়িতে কথা বললে দিব। এই নাও। মোবাইলটা নিলাম, নিয়ে বাড়িতে ফোন দিলাম। হ্যালো আম্মু। বাবা কেমন আছিস? ভালো মা, তুমি কেমন আছো? ভালো। আর বিদেশে সাবধানে যাবি। তোমরা রাজি হলে যে? দেখ বাবা, তোর স্যার আমাদের জন্য অনেক করেছে, আর করতেও আছে, তাই মানা করতে পারলাম না। ও, আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। তুমি কি খুশি না? কেন? এই যে আপুর সাথে বিদেশে যাচ্ছ। না মানে, বুঝেছি, আপুকে তুমি ভয় পাচ্ছ। আরে না, ভয় পাবার কিছু নাই। আমি যদি এখন থাকতাম তাহলে আর যেতে হতো না। আমি যে নাই, তাই যেতে হচ্ছে। ওহ, এখানে কি নিয়ে কথা হচ্ছে? কিছু না আপু। বর্ষাকে দেখে ভয় পেয়ে যায়, ছাদে আসতে আবার কিছু করে নাকি? কি ব্যাপার, ভয় পাচ্ছ কেন আমাকে জনি? আর কিছু বলবো না, ভয় পাবার কোনো কারণ নেই। তাহলে যাই ম্যাডাম? যেতে বলেছি আমি। না। তাহলে যাচ্ছ কেন? সরি, কিছুক্ষণ থাকলাম, কিন্তু ব্যাপারটা বুঝলাম না। বর্ষা আমার সাথে ভালো ব্যবহার করছে, কোনো রকম খারাপ ব্যবহার করছে না। তারপর এসে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হই, দেখি গাড়ির সামনে। বর্ষা ম্যাডামও আসছে। আগে আরোহীর ভার্সিটিতে যাবে, তারপর আমাদের কাছে। ওকে। আরোহী ভার্সিটিতে গেলাম, গিয়ে আরোহীকে নামিয়ে দিয়ে আসতে যাব, দেখি তিথি আমার দিকে তাকিয়ে আছে। আমি তিথিকে দেখে না দেখার ভান করে রইলাম। তিথি আমার পাশ দিয়ে যাওয়ার সময় একটা কাগজ আমার হাতে দিল আর চলে গেল। কি? তাতে তোমার কি দিয়ে গেল? কই, কিছু না। দেখি হাত দাও, এদিকে তোমার। কাগজটা বর্ষার হাতে দিলাম। ছিলেন কেন? এমনি, চলো আমাদের কাছে যাই। পেছন ফিরে দেখি তিথি তাকিয়ে আছে আমার দিকে। কিছু না বলে গাড়িতে গিয়ে বসলাম। আমি চালাবো গাড়ি, তুমি আমার পাশে বসো। মাথা নাড়ালাম, বর্ষা গাড়ি চালাচ্ছে, আমি পাশে বসে রয়েছি। সব কাজ কমপ্লিট করে বাসার দিকে আসতেছি। তোমাকে তিথি 2টার সময় দেখা করতে বলেছে ভার্সিটিতে। বুঝলাম না। কাগজে এটা লেখা ছিল। ও, 2টা বাজতে এখনো কয়েক মিনিট বাকি, গিয়ে দেখা করবে এখন। না মানে, ওকে কি বলে শুনে আসো, বলে ভার্সিটির দিকে যাচ্ছে। ভার্সিটির ভিতরে গিয়ে দেখি তিথি দাঁড়িয়ে আছে। আমি যেখানে আছি সেটা যেন না জানে। ওকে এখন যাও, দেখা করে আসো। ওকে। তখন গাড়ি থেকে বাইর হই, তিথি আমাকে দেখে অবাক হয়ে যায়। মনে মনে ভাবছে, যাক তাহলে আসলো। কেমন আছো তিথি? তুমি তো আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছো। মোবাইল নাই যে, আর ম্যাডাম ভেঙে ফেলেছে। তোমাকে আজকে একটা কথা বলবো, তাই রেখেছি। বলো কি কথা? কথাটা সব সময় ছেলেরা বলে, কিন্তু তুমি যে ছেলে, মনে হয় না কথাটা বলবা, তাই আমি বলছি। বলো। আই লাভ ইউ জনি। আরে কি বলো, কি এটা কখনো হয় না। আমি কি এটা বলতে বলেছি? আমার কথার উত্তর দাও। এটা তো হয় না। কেন হয় না? জানি না। তার মানে তুমিও আমাকে ভালোবাসো? জানি না। তখনই আমাকে জড়িয়ে ধরলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। কি হলো, এমন করো কেন? আমাকে কি তুমি ভালোবাসো না? বর্ষা তখন গাড়ি থেকে বাহির হয়ে আসে আর তিথির থেকে আমাকে ছাড়িয়ে নেয়। আপনি এখানে কেন? তোর সাহস তো কম না, আমার সেক্রেটারিয়ের সাথে প্রেম। সো তাতে আপনার কি? আমার অনেক কিছু, আমি করতে দিব না, কেন? যে জন্যই হোক। এটা বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল। তিথি আমার দিকে তাকিয়ে আছে। ইশারায় তিথিকে বোঝালাম, তিথি বুঝে নিল। আর যদি দেখি তুমি তিথির সাথে কথা বলেছ, তাহলে আমার কথা কানে যায় না। গাড়িতে বসেন। হুম। তখন গাড়ি চালাতে লাগি, তাকিয়ে দেখি তিথি বাবা যাচ্ছে, বাসায় এসে পড়ি। এই মেয়েটা কেন তোমায় প্রপোজ করলো? জানি না তো। এরপর যেন ওই মেয়েটার সাথে কথা বলতে না দেখি। মাথা নিচু করে রইলাম। কি হলো, কথা কানে যায় না? ওকে। মনে থাকবে তো? ওকে। এবার যাও, গিয়ে রেস্ট নাও, পরশুদিন আমাদের ফ্লাইট। ওকে, 2 দিন পর। জনি, হুম। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি প্রেমে পড়ে গেছি। মানে? তোমাকে দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। কি যে বলেন না। ভালো মতো যাবে, আমার বোনকে দেখে রাখবে, কেমন? ওকে। কিছু বললা? না। তুই জনিকে একটু আগে কি বললি? আরোহী। কই কিছু না তো। বল বলছি। কেন, কি হয়েছে? তাই? রাগীভাবে আরোহীর দিকে তাকালো। আপু রাগ করো না, সরি। ওকে। আরোহী স্যার আমাদের সাথে এয়ারপোর্ট পর্যন্ত আসলো। আমি আর বর্ষা বসে আছি ওয়েটিং রুমে। কিছুটা লেট করবে। কিছুক্ষণ পর নিয়ে গেল আমাদের বিমানে, গিয়ে বসলাম। বেলটা লাগিয়ে নাও। ওকে।
জানি না কতক্ষণ লাগবে, বর্ষা দেখি ঘুমিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে বর্ষা আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। মাথাটা তুলে সোজা করে দিলাম, আবার দিল মাথা, আবার সোজা করে দিই। অনেক ঘন্টার পর বিমান ল্যান্ড করলো। ম্যাডামকে ডাক দিলাম। তোর কাঁধে আমি মাথা দিচ্ছি, বললি না কেন? ছোট লোক। বর্ষা কথাতে অবাক হয়ে যায়। কি হলো, মেয়েদের শরীরে ছোঁয়া বুঝি অনেক ভালো লাগে তোর? কি বলেন ম্যাডাম? তাই তো, লুচ্চা কোথাকার। এমন ব্যবহার করছেন কেন? তোকে কি করব দেখিস। বর্ষার কথা শুনে অবাক হয়ে যায়। আল্লাহ জানে কি করার বর্ষা আমার সাথে। যা ভয় পাইছিলাম মনে মনে তাই হলো। না জানি বর্ষা ম্যাডাম আমার সাথে কি করে। আচ্ছা তুই এমন কেন? সরি ম্যাডাম, আর আমি ইচ্ছে করে তো আপনার মাথাটা আমার মাথায় নিয়ে আনি নাই। আপনি তো আমার উপর মাথা দিয়েছেন। আমি আপনার মাথা আমার কাঁধ থেকে বারবার সরিয়ে দিয়েছি, কিন্তু আপনি আবার আমার কাঁধে মাথা দিয়েছেন। বারবার মাথা দিয়েছেন, তাই আর সরাইনি। পরে ভাবলাম যে আমি আপনার মাথা এইভাবে সরালে আপনার ঘুম ভেঙে যাবে, তাই। আমায় নিয়ে তোকে ভাবতে বলেছি, ছোট লোক কোথাকার। সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে, আর হবে না। জানা আছে তুই কেমন, আর কোনো ভুল যেন না পাই তোর। তাহলে মনে রাখিস কি অবস্থা করি তোর। আচ্ছা ম্যাডাম। চল তাহলে, সেই কখন বিমান ল্যান্ড করছে? এই বলে বিমান থেকে নামতে লাগলো। আমি বর্ষা ম্যাডামের পেছন পেছন নামতে লাগলাম। বিমান থেকে নামলাম, নেমে আমি অবাক। চারিদিকে তাকিয়ে দেখি কত সুন্দর একটা এয়ারপোর্ট দাঁড়িয়ে। আমি চারিদিকে দেখতে লাগি। বর্ষার পেছনে তাকিয়ে দেখি যে জনি এখনো দাঁড়িয়ে আছে আর চারিদিকে দেখতেছে। তখনই বর্ষা জনির কাছে যায়। কি করিস এমন করে করে দাঁড়িয়ে থেকে, আর চারিদিকে কি দেখিস? না মানে এত সুন্দর জায়গাটা, তাই দেখতেছিলাম। আমি যদি তোকে এখানে রেখে চলে যেতাম তাহলে কি করতি আমার সাথে? চল, এখানে ঘুরতে আসি না, এখানে কাজ করতে আসছি। আর তোর জন্য কতটা সময় নষ্ট হলো আমার। ইয়ে মানে চল, যত সব। আর আমার সাথে সাথে আসবি, এইদিক ওইদিক কোনো দিক তাকাতে পারবি না। তোর জন্য যদি আমার আরেকটু দেরি হয় তাহলে মনে রাখিস। হবে না। আর এই আমি আপনার পাশে পাশে হাঁটছি, দুইজনে হাঁটতেছি। সামনে তাকিয়ে দেখি যে একজন লোক আমার আর বর্ষা ম্যাডামের নাম লিখিয়ে ওপরের দিকে ধরে আছে। বর্ষা ম্যাডাম তার কাছে গেল। বর্ষা ম্যাডামকে দেখে লোকটা চিনলাম, তার মানে লোকটা আমাদের দেশের। বর্ষা ম্যাডামের তার সাথে কথা বলে আমাকে তার পাশে ডাকলো। জি ম্যাডাম, বলুন কি বলবেন। চলুন তাহলে। আমি সাথে সাথে যেতে লাগলাম। এয়ারপোর্ট থেকে বাইর হয়ে আমি আরো অবাক হয়ে যাই। এত সুন্দর দেখতে অস্ট্রেলিয়া। তোর আবার কি হলো রে এমন করে না তাকিয়ে? চল। আমার এখন কই আছি ম্যাডাম? আমরা আছি এখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। আর বেশি কথা না বলে চল। ওকে। ম্যাডামের সাথে যাইতে থাকি। সামনে গিয়ে দেখি বর্ষা ম্যাডাম একটা স্কারে উঠেছে আর আমাকে ডাকছে। আমিও গিয়ে ম্যাডামের সাথে উঠে পড়লাম। এভাবে অনেকক্ষণ চলছে গাড়ি। এখন কোথায় যাব আমরা? বেশি কথা বলিস তুই। এখন অফিসে যাচ্ছি, কাজ আছে অফিসে। আর কাজ শেষে হোটেলে যাব। অফিস কোথায়? বলো না, আর একবার যদি কোনো প্রশ্ন করিস তাহলে তোকে। সরি ম্যাডাম, আর করব না। কারটা তার আপন গতিতে বাংলাদেশে আর অস্ট্রেলিয়া কতটা তফাৎ। স্কার্ট থামলো, বর্ষা ম্যাডাম নামলো, আর আমিও নামলাম। বর্ষা ম্যাডাম নামার সাথে সাথেই সবাই বর্ষা ম্যাডামকে শুভেচ্ছা জানাতে লাগলো আর ফুল ছটিয়ে দিচ্ছে। ম্যাডাম হাসি মুখে সবার দিকে তাকিয়ে অফিসের ভিতরে যাচ্ছে। হাসলে বর্ষা ম্যাডামকে অতটা সুন্দর দেখা যায়, কিন্তু ম্যাডাম আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে। পুরো অফিসের লোকজন ম্যাডামকে দেখে দাঁড়িয়ে যাচ্ছে। আমি ম্যাডামের পেছন পেছন যাইতে থাকি। ম্যাডাম গিয়ে বসের চেয়ারে গিয়ে বসলো, আর বসা মাত্র ম্যানেজার বর্ষা ম্যাডামের কাছে কিছু ফাইল নিয়ে আসলো, আর ম্যাডাম সেগুলো দেখতে লাগলো। আমি তাকিয়ে দেখি বর্ষা ম্যাডাম ফাইলগুলো ভুলগুলো ঠিক না করে সব ফাইল দেখছে, আর ফাইলগুলো দেখা শেষে ম্যানেজারের হাতে ফাইলটা তুলে দিচ্ছে। ম্যাডাম, এই ফাইলগুলোতে ভুল আছে, আর আপনি সেটা সংশোধন না করেই ম্যানেজারের হাতে কেন তুলে দিলেন? হোয়াট? ফাইলগুলোতে ভুল আছে আর আপনি সেটা ঠিক না করে ম্যানেজারকে দিয়ে দিলেন। তাই বললাম বর্ষা ম্যানেজারের কাছ থেকে ফাইলগুলো নিয়ে নিল। এখন আমার সামনে তুই ফাইলের ভুলগুলো খুঁজে বাইর করবি। আর যদি কোনো ভুল খুঁজে না পাস তাহলে মনে রাখবি তোর কপালে আজ কি আছে। সরি না, তাহলে থাক। এত কিছু বুঝি না, তুই এখন বাহির করবি, না হলে তোর। তখন ফাইলগুলো হাতে নিয়ে ভুলগুলো খুঁজে বাহির করতে লাগে। ফাইলে অনেকগুলো ভুল বাহির করি। এই যে দেখেন ম্যাডাম, কত জায়গায় ভুল আছে, আর আপনি ভুলগুলো না সংশোধন করে ফাইলটা জমা দিতে বলছিলেন। চিহ্ন দিয়ে রাখ। সবগুলো ফাইল দেখে অনেকগুলো পাই। তারপর দেখা শেষে বর্ষা ম্যাডামের কাছে ফাইলগুলো দিই। বর্ষা তখন ম্যানেজারকে ডেকে ফাইলগুলো ম্যানেজারের হাতে দেয়। ম্যানেজার হাতে দিয়ে এই সমস্যার কারণে অনেক বড় সমস্যা হতো।
ম্যানেজার ফাইলগুলো নিয়ে চলে যায়। আর অনেকক্ষণ থাকার পর ম্যাডামকে নিয়ে অফিস থেকে বাইর হই। এখন হোটেলে যাব। ম্যাডামের সাথে যেতে লাগি হোটেলে। এসে দেখি ম্যাডাম আর আমার রুম পাশাপাশি। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার রুমে আসে, কাজ আছে অনেক। ওকে ম্যাডাম বলে রুমে যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই তাড়াতাড়ি। তারপর ম্যাডামের রুমে আসি, তাকিয়ে দেখি ম্যাডাম এখনও ওয়াশরুমে আছে। আমি বিছানায় বসে রইলাম। কিছুক্ষণ পর ম্যাডাম ওয়াশরুম থেকে বাইর হলো, আর ম্যাডাম আমাকে রুমে দেখে অবাক হয়ে গেল। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডামের শরীরে কোনো কাপড় নেই। আমি ম্যাডামের এমন অবস্থা দেখে জোরে চিৎকার দিই। ম্যাডাম নিচের দিকে তাকিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। মাথায় হাত দিয়ে বসে রইলাম। বর্ষা ম্যাডাম ওয়াশরুম থেকে বাইর হয়ে আমার কাছে আসলো, এসে আমার কলারটা ধরে। তোর সাহস তো কম না, তুই আমার অনুমতি না নিয়ে আমার রুমে কেন আসলি? মাথাটা নিচু করে রই। তুই কোন কারণে আমার অনুমতি ছাড়া আমার রুমে আসলি? ম্যাডাম আমি ইচ্ছে করে তো আসি নাই, আপনি তাড়াতাড়ি আমাকে আসতে বলেছিলেন তাই আমি আসছি। আমার অনুমতি নিয়েছিলি তুই? না ম্যাডাম। তোর সাহস কত বড় যে আমার রুমে আসলি, তবুও আমার অনুমতি নিলি না? আমার ভুল হয়েছে ম্যাডাম। কিসের ভুল তোর? হ্যাঁ, যা সর্বনাশ সবার তা তো হয়ে গেছে। এই বলে কেঁদে দিলাম। ম্যাডাম আমি কিছু দেখি নাই ম্যাডাম। তোকে আমি বলছি যে তুই আমার কিছু দেখছিস নাকি? তার মানে তুই আমার সব দেখছিস? না ম্যাডাম আমি কিছু দেখি নাই। সত্যি করে বল, না হলে কিন্তু আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করব। প্রমিস ম্যাডাম আমি কিচ্ছু দেখি নাই আপনার। লুচ্চা, তোর আজকে কিন্তু আমি কি করব যা বলার সত্যি করে বল, না হলে। মাথাটা নিচু করে রইলাম। তার মানে তুই আমার সব দেখে ফেলেছিস? আমার কথা বিশ্বাস করুন ম্যাডাম, আমি আপনার কিচ্ছু দেখি নাই। তোর কথা আমার বিশ্বাস হয় না। আমি তোকে আজ কি করব জানি না। ম্যাডাম বিশ্বাস করেন আমার কথা। কথা কোস না কেন? তোর শাস্তি দিব আমি, দেখবি কত বড় শাস্তি হয় সেটা। ম্যাডামের কথা শুনে ভয় পেয়ে যায়, আমার সাথে আবার কি না কি করে বসে। এখন বসে বসে ওই ফাইলগুলো কাজ কর। ওকে ম্যাডাম বলে ফাইলগুলো সামনে নিয়ে ল্যাপটপে দিয়ে কাজ করতে লাগি। এইভাবে অনেকক্ষণ ধরে কাজ করছি। বর্ষা ম্যাডাম অনেকক্ষণ পর আসলো। যদি একটু ভুল পাই তাহলে তোর আমি কি করব? কোনো কথা না বলে কাজ করতে থাকি। আমি কাজ করছি, বর্ষা ম্যাডাম আমার পাশে বসে দেখছে। কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে রাত অনেক হয়েছে। বর্ষা ম্যাডাম আমার পাশে ঘুমিয়ে পড়েছে। আমি ফাইলের কাজগুলো সারছি, তখন রাত 2টা বাজে। ম্যাডাম আমার পাশে শুয়ে রয়েছে। আমি ল্যাপটপটা সেখানে রেখে আমার রুমে চলে আসি, এসে শুয়ে পড়ি। কিন্তু ঘুমাতে পারছি না। না জানি আজকের জন্য ম্যাডাম আমার সাথে কত খারাপ ব্যবহারই করে। মাত্র একদিনের জন্য আমার সাথে কত খারাপ আচরণ করেছে, আর আজকের জন্য না। জানি আমার সাথে কি করে টেনশনে ঘুম আসতেছে না। মাথাটা সেই কখন থেকে ব্যথা করছে, বুঝি না কেন আমার মাথা ব্যথা করে। অনেক কষ্ট হচ্ছে, কোনো মতেই কমছে না মাথা ব্যথা। মাথা ব্যথার কারণে রাতে ঘুমাতে পারলাম না। সকালে কারো হাতের আঘাতে ঘুম থেকে চমকে উঠি। কে যেন আমাকে থাপ্পড় দিচ্ছে। তাকিয়ে দেখি বর্ষা ম্যাডাম আমাকে থাপ্পড় দিচ্ছে। গালে হাত দিয়ে বসে পড়ি। আমার কথা কানে যায় না তোর? না মানে ম্যাডাম। রাগ তোর মেয়েটা, উঠতে এত দেরি কেন হলো তোর? না মানে অনেক রাত পর্যন্ত কাজ করেছি তো, তাই তাতে আমি কি করব। আর কাল থেকে যেন আমার ডেকে তুলতে না লাগে, ছোট লোক দেখার। সরি আর হবে না ম্যাডাম, মাফ করবেন। তাড়াতাড়ি আয়, অফিসে যাব। আমি ওকে ম্যাডাম এটা বলে আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে ম্যাডামের কাছে যাই। আশেক আমার সাথে। আমি ম্যাডামের সাথে যেতে লাগি। ম্যাডাম আমাকে নিয়ে অফিসে যায়। ম্যাডাম আসতে একটা মিটিং ডাকা হয়েছে। ম্যাডাম আমাকে সাথে নিয়ে গেল মিটিংয়ে। প্রজেক্ট নিয়ে কথা বলছে, আর সেগুলো প্রজেক্ট নিয়ে কথা বলছে। সব হলো বর্ষা ম্যাডামের কোম্পানিতে যাতে আরও এগিয়ে যায়, যেই সব নিয়ে বর্ষা সবার সাথে কথা বলছে। এইখানে অনেক বড় নামি দামি লোক আছে, আর যারা আসছে সবাই অনেক অভিজ্ঞ লোক। মিটিং শেষ, ম্যাডাম তার আসনে গিয়ে বসে আর আমাকে সেখানে নিয়ে যায়। এই যে ফাইলটা দেখছিস, এটা অনেক বড় ধরনের প্রজেক্ট, আর এখন তুই এটা করবি। আর দেখবি কোনো মতে যেন ভুল না হয় এটার জন্য। আর এখানে আসা এর একটু যদি ভুল পাই তাহলে কেমন করব তোর সাথে জানোস তো? সরি ম্যাডাম, এটা আমি করতে পারবো না। আর আমাকে আপনার এই ফাইলের কাজ করার জন্য রাখা হয়নি, তাই এটা আমি করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিবেন তার জন্য। আমি এত কিছু জানি না, তুই এখন এটা করবি। আর যদি বাকি থাকে তাহলে সেটা বাসায় গিয়ে করবি। আর এটা তোকে করতে হবে, আমি করব না। আর তুই আমার পার্সোনাল সিক্রেটারি, আমি যা ইচ্ছা তাই করতে পারবো তোকে দিয়ে। তুই এখানে না করলে আরো হিতে বিপরীত হবে। আমি সরি ম্যাডাম, আমি পারবো না। আপনি আমাকে অন্য কোনো কাজ দিলে দেন, করব, কিন্তু এটা পারবো না। বেশি কথা না বলে কাজ কর, আর কাজ করলে তোরই ভালো। ম্যাডামের কথা শুনে মাথাটা নিচু করে রই।
তুই তাহলে কাজ এটা করবি না, মনে রাখিস, তাহলে তোর অবস্থা আরো বেশি খারাপ হবে। তাই আমার কথা শোন, না হলে আমি কখন কি করব আমি সেটাও নিজেও জানি না। কালকে রাত পর্যন্ত কাজ করেছি, আবার আজকে বলছে এই কাজগুলো করার জন্য। কিসের জন্য এমন করেন আমার সাথে? আমি যে সব ভুল করি আপনার ট্রাকে, সেটা তো আমি ইচ্ছে করে করি নাই। আমি তোর খবর জেনে কি করব? আমার চাই ফাইলটা কমপ্লিট, আর কিচ্ছু চাই না। আর এটাই আমার শেষ কথা, আর কোনো কথা নেই তোর সাথে। আমি ম্যাডামের হাত থেকে ফাইলটা নিয়ে কাজগুলো করতে লাগি। কাজ করছি এতটা যে কষ্ট ফাইলটার মাঝে মাথা ঝুঁকাচ্ছে, আর প্রজেক্টটা করার চেষ্টা করছি, কিন্তু মেলাতে পারছি না। বর্ষা ঠাস করে আমাকে একটা থাপ্পড় দিল। কি রে, পারিস না কাজটা? বর্ষা ম্যাডামের হাতের চড় খেয়ে দাঁড়িয়ে যায়, আর তখনই মনে পড়ে যায়, আর তখন প্রজেক্টটা আবার কাজ করা শুরু করি। কোনোখানে যেন ভুল না হয়, মনে থাকে যেন। আমি আমার মতো করে কাজ করতে থাকি। কাজ করতে করতে বিকাল 5টা বেজে যায়। তাই সাথে করে বাসায় আনি, আর বাসায় এসে বসে বসে কাজ করতে থাকি। অনেক খিদাও লেগেছে, না আর পারছি না, খাবার খেয়ে এসে কাজটা করব। খাবার খেয়ে আসি, তারপর আবার ল্যাপটপে কাছে গিয়ে আমি অবাক হয়ে যাই, আমার কাজ করার প্রজেক্টটা নাই, কোথায় গেল? এত কষ্ট করে করা আর 2 ঘন্টার মধ্যে শেষ মতো পাগলের মতো আমি খুঁজতেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই এটা বর্ষা ম্যাডামের কাজ। কাজটা কত দূর? না মানে ডিনার করে এসে দেখি যে প্রজেক্টটার কাজটা নাই। কি? ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দেয়। আসুন, আমি কিচ্ছু জানি না। কালকে সকালে জানি আমি প্রজেক্টটা কমপ্লিট চাই, না হলে এটা বলে চলে গেল। সারাদিন প্যারার মধ্যে থাকতে মাথাটা ব্যথা করছে, আবার তার মধ্যে গতকালে একটুও ঘুমাতে পারি নাই, আবার আজকে সারা রাত জাগতে হবে। মাথা ব্যথার স্ত্রীর মতো বসতে থাকতে পারছি না, চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি হয়তো বর্ষা ম্যাডামের আপন কেউ না, যার জন্য আমার সাথে এমন ব্যবহার করছে। আমার কষ্টটা বুঝতেছে না। যদি আপন কিছু হতাম তাহলে এমন করতো না। সামান্য কিছু ভুলের জন্য যদি এত শাস্তি পেতে হয়, না জানি বড় ধরনের ভুল করলে কত বড় শাস্তি পেতে হয়। চোখ দিয়ে পানি পড়ছে। ভোর 5টার সময় কাজ শেষ করলাম। সারাটা রাত জেগেছি কাজটা সঠিকভাবে করতে। মাথা ব্যথার কারণে সারা রাত অনেক কষ্ট হয়েছে। জানি না কেন এমন মাথা ব্যথা করে। একটু ঘুমাতে যাই, তখনই বর্ষা ম্যাডাম আসে। প্রজেক্টটা দে। প্রজেক্টটা নিয়ে দিই, দেখি ম্যাডাম চলে যায়। আমি শুয়ে পড়ি। তার কিছুক্ষণ পর আরও চিৎকারের জন্য লাফালাফি দিয়ে উঠে যায়। সারা রাত কি করছিস? হ্যাঁ, কোনো ঘুম নয়? মাথাটা ব্যথা করছে ম্যাডাম, একটু ঘুমাবো। না, একটুও না। মাথা ব্যথা নিয়ে উঠে পড়ি। অফিসে যাই ম্যাডামের সাথে। তীব্র মাথা ব্যথা করছে। দুপুরের দিকে সব কাজ কমপ্লিট, অফিসে কাজের জন্য যাচ্ছি। তখনই আমার সামনে একজনকে দেখলাম। আমি তাকে দেখে বড় ধরনের একটা শক খেলাম। ও এখানে কেন? জনি, তুমি এখানে কেন? তুমি এখানে কেন? আগে বলো, তুমি এখানে কেন? বর্ষা ম্যাডাম আমাকে এখানে নিয়ে আসছে। কি? তার মানে তোমার সাথে বর্ষা আছে এখানে? আছে। চলো আমার সাথে, তোমার সাথে কথা আছে আমার। আমি ম্যাডাম রাগ করবে, আর তুমি এখানে কেন? চলো, তোমার সাথে সব বলবো তোমাকে। বর্ষা ম্যাডাম তোমার সাথে আমাকে দেখলে রেগে যাবে। চুপ, একদম চুপ। বেশি কথা বললো কেন? এটা বলে আমার হাত ধরলো আর আমাকে অফিসের বাইরে নিয়ে যেতে লাগলো। তিথি, এমন করো না প্লিজ, বর্ষা ম্যাডাম রেগে যাবে। আর একটা কথা বললে না মুখে টিপ লাগিয়ে দিব। আমার সাথে চলো, আর কোনো কথা বলবা না। তিথি প্লিজ, পাগলামো করো না, আর আমি এখন অফিসে আছি। বর্ষা ম্যাডাম আমাকে তার পাশে না পেয়ে আমাকে পরে কি করবে সেটা আমারও জানা নেই। একদম চুপ, কোনো কথা বলবা না। আর আমার সাথে চলো, সোজা হয়ে চলো, কোনো কথা নয়। তোমার সাথে আমার অনেক কথা আছে। তিথি আমার কোনো কথা শুনলো না, আমার হাত ধরে বাইরে নিয়ে আসলো। যদি তুমি আর একটা কথা বলো আর আমার সাথে না চলো, তাহলে দেখবা আমি কি করি তোমাকে। তা এখন কই যাবা? আর বড় কথা হলো আমি এখানে কোনো কিছুই চিনি না। আমি সব চিনি। আর আমরা এখন এমন একটা জায়গায় যাব যেখানে তোমার ম্যাডাম আমাদের খুঁজে পাবে না। এর মানে বুঝলাম না, কোথায় যাবে তাহলে যে ম্যাডাম আমাকে খুঁজে পাবে না? আমার সাথে আসো, তোমার জানা লাগবে না কোথায় যাই। এটা বলে আমাকে একটা স্কারে বসালো, আর তিথি আবার পাশে বসলো, আর স্কার চলতে লাগলো। মাথাটা নিচু করে বসে আছি। কি ব্যাপার, তুমি মাথাটা নিচু করে বসে আছো কেন? বর্ষা ম্যাডাম খুব বকবে আমাকে। কোনো রকমে তোমার ম্যাডামের নাম নিবা না। আর আমরা একটা রোমান্টিক জায়গায় যাইতেছি, সেখানে তোমার রাগী ম্যাডামের নাম নিবা না। মানে বুঝলাম না, রোমান্টিক জায়গা মানে? রোমান্টিক বুঝো না?
আচ্ছা আমরা এখন কই যাচ্ছি বললে না তো? কার্লামিয়া ন্যাশনাল পার্ক। আর এটা অস্ট্রেলিয়ার অনেক নাম করা পার্ক। আমার সেখানে কেন যাইতেছি? আগে সেখানে যেয়ে নিই, তারপর বলবো তোমাকে। কত দূর এখান থেকে? অনেক দূর, কিন্তু এটা বাংলাদেশের রাস্তা না যে অনেক সময় লাগবে। আমাদের দেশকে অপমান করে কেন? আমাদের দেশে অনেক ভালো। আচ্ছা বাদ দাও, আমাকে না বলে এখানে আসলা কেন? আমি তো আর ইচ্ছে করে আসি নাই, ম্যাডাম আমাকে জোর করে নিয়ে আসছে। আর আমি এখানে আসতে চাইছিলাম না। চুপ। জানো, এই 2 দিন অনেক কষ্ট করে দিন কাটছে আমার, তাই তো বাবার সাথে এখানে আসতে হলো। আমি যে এখানে, তুমি সেটা জানলে কেমনে? আব্বু আমাদের কোম্পানির জন্য এখানে আসছে, তাই আমারও বাসায় ভালো লাগলো না, তাই আসলাম বাবার সাথে এখানে। কিন্তু তোমাকে আমি এই অফিসে দেখে অবাক হয়ে যাই। তুমি এখানে কেমন করে আসলা? তো ম্যাডাম আমাকে নিয়ে আসছে। আর মাত্র কয়েক মিনিট, তারপর আমরা পার্কে পৌঁছাবো। এত দূরে কেন আসলে? এখানে আসলাম এই জন্য যে আমার আর তোমার মাঝে কেউ বাধা হয়ে আসবে না। বুঝলাম না তোমার কথা। আগে নামো, তারপর বলবো। নামলাম, তারপর তিথি নামলো। আমি চারিপাশে তাকালাম, এত সুন্দর একটা জায়গা। আমি এর আগেও অনেকবার এখানে এসেছি বাবার সাথে। অনেক সুন্দর জায়গাটাতে। তোমার পছন্দ হয়েছে? হয়েছে, অনেক পছন্দ। আমাকে তোমার পছন্দ হয় না? বুঝলাম না তোমার কথাটা। আমার উত্তর এখনো পাইনি। আমার উত্তর দাও। কিসের উত্তর দিব? তোমার মনে নেই? কি মনে থাকবে? দেখো, বেশি কথা বলতে চাই না, আমার উত্তর দাও। যেটা আমার ভার্সিটিতে উত্তর দাও নাই তোমার ম্যাডামের জন্য। আমি তোমাকে ভালোবাসি। কি বলে এইসব তুমি? কোথায় তুমি আর কোথায় আমি? আমি তো তোমাদের বাড়ির চাকর হবার যোগ্য, আর তুমি আমাকে তাকে ভালোবাসো? চুপ, একদম চুপ। আমি তোমার কাছে এসব জানতে চাই না, আমার উত্তর দাও। আমি তোমাকে আমার বন্ধু ভাবি। তো এখন আমাকে ভালোবাসবা? এটা কোনোদিনও সম্ভব না, তোমার সাথে আমার চায় না। আমার মরা মুখ দেখতে চাও তুমি? ছি, এমন কথা বলো কেন? আমাকে এখনই জড়িয়ে ধরো। এটা হয় না। ওই, তোকে কি বললাম? হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরতে বললাম না? বেশি কথা বলস কেন? আর একবার বললাম, যদি আমাকে জড়িয়ে না ধরিস তাহলে আমি কি করব তা আমি নিজেও জানি না। কি হলো, আমার কথা তোমার কানে যায় না? তিথি আমার কাছে আসলো আর আমার হাতটা ধরলো। এটা ঠিক না, কিন্তু তিথি আমাকে জড়িয়ে ধরলো। তিথি আমার থেকে ছাড়তে লাগালাম, কিন্তু কোনোভাবে ছাড়তে পারলাম না। তিথি আমাকে ছেড়ে দিল। তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? কি হলো বলো? ওকে, আর তোমাকে ডিস্টার্ব করব না। মনে রাখবা, এখান থেকে যাবার পর যখন আমাকে দেখবা তখন আমার মরা মুখটাই দেখবে তুমি। এটা বলে কান্না করতে করতে তিথি চলে গেল। তিথিটা হাতটা টেনে ধরলাম। আমি কিন্তু এখানকার রাস্তাঘাট চিনি না, আর তোমার এই ভালোবাসার মানুষটাকে একা ফেলে চলে যাবে? তাহলে যে তোমার আগে যে আমি মরে যাব? তিথি আমার কথাটা শোনা মাত্র আমাকে আবার শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাকে এতক্ষণ কষ্ট দিলা কেন? কই কষ্ট দিলাম তোমাকে? দাঁড়ো, মজা বুঝাচ্ছি। এই বলে আমার মুখের কাছে তিথির মুখটা আনলো। আর কি আর এখানে নয়, আমাদের দেশ না এটা। এই বলে আমার ঠোঁট তিথির ঠোঁটে এক করে দিল। এমনভাবে কতক্ষণ ছিলাম জানি না। আরো লাগবে কি তোমার? বিয়ের আগে যদি সব পেয়েই যাই তাহলে বিয়ে করে লাভ কি? তো হবে না। তিথি আমার কথা শুনে আমার দিকে রাগীভাবে তাকালো। আমার কাছে টান দিয়ে আমার অতি নিকটে নিয়ে আসলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও আমিও কি অনেক ভালোবাসি। চলো এখন ঘুরবো, তোমাকে এখন অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব। চলো। আমি আর তিথি ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। এই পাগলি, চলো এখন যাওয়া যাক। আরো কিছু সময় থাকি না? আমার কাছে টান দিয়ে নিয়ে আসলাম, কপালে একটা চুমু দিলাম। আজকে আর না, আবার একদিন আসবো নি। এই চুমাটা যদি আরো আরো দিতা তাহলে। চলো না প্লিজ। চলো। পার্ক থেকে বাইর হয়ে একটা স্কার নিলাম। আমার কাঁধে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। তিথিকে জড়িয়ে ধরে আছি, আজ অনেক ভালো লাগছে। আমাকে ছেড়ে চলে যাবে না তো তুমি? না, চলো, যাব না। আমি বাঁচবো না তোমাকে ছাড়া, তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তুমি বর্ষা ম্যাডামদের অফিসে কেন? আমাদের কোম্পানি আছে এখানে, তাই বাবার সাথে এখানে আসছি। আর তোমার ম্যাডামের অফিসের একটা কাজের জন্য আসা হয়েছে, তাই আমিও বাবার সাথে আসছি।
কিন্তু এসে যে তোমাকে দেখতে পাবো এটা স্বপ্নেও দেখি নাই। ও আমার না তোমার বুকে থাকতে অনেক ভালো লাগছে। থাকো, মানা করছি নাকি? থাকবোই তো, এটা এখন থেকে আমার সম্পত্তি। এটা বলে আরো শক্ত করে জড়িয়ে ধরি। এসে গেছি, নামো এবার। এত তাড়াতাড়ি না, এর থেকে বাংলাদেশে ভালো জামে পড়ে থাকতো, আমি তোমার বুকে থাকতে পারতাম। আচ্ছা থাক পানি, এবার নামো। তিথি নামলো, আমিও নামলাম। দুইজনে অফিসের ভিতরে গেলাম। অনেক ভয় পাচ্ছি ম্যাডাম, আবার আমার সাথে কি না কি করে বসে। কোনো ভয় নেই তোমার, আমি আছি। আমি মাথাটা নিচু করে হাঁটতে লাগি। সামনে তাকিয়ে দেখি বর্ষা ম্যাডাম আমার সামনে, আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। ম্যাডাম আমার কাছে গেলাম। সরি ম্যাডাম। বর্ষা আমাকে মারতে যাবে, তখনই বর্ষার হাতটা তিথি ধরে ফেলে। আপনি জনিকে মারতে পারেন না। তার মানে তুই অফিক আঙ্কেলের মেয়ে? আর আপনি জনিকে মারেন কেন? আর মারবেন না, আর আমি মারতে দিব না। আমার সেক্রেটারি জনি, আমি যা ইচ্ছা তাই করতে পারি। জনের সাথে তোর কি? আমার অনেক কিছু। এমন করে দুইজনের ঝগড়া লেগে গেল, যার কারণে বর্ষা অনেক ক্ষেপে গেছে। জানি না আমার কপালে কি আছে। আমি যাই তাহলে, কালকে দেখা হবে তোমার সাথে। আর বর্ষা তোমার কিছু করবে না, আর কিছু করলে আমি পরে দেখা নিব। আচ্ছা যাও তাহলে তুমি। তিথি চলে গেল তার বাবার সাথে। সেখানে দাঁড়িয়ে রইলাম, জানি না আজ কি হবে আমার সাথে। আজ দুপুরের পর থেকে কইছিলি? ইয়ে মানে মানে ইয়ে মানে কি? একদম স্পষ্ট করে বল, না হলে কিন্তু তোকে এই অস্ট্রেলিয়া সন্ত্রাসীদের হাতে তুলে দিব। তিথি আমাকে নিয়ে ঘুরতে গিয়েছিল। তুই সাথে গেলি কেন? মাথাটা নিচু করে রইলাম। আমার রাগ তুলবি না বলে দিলাম। বল কোথায় গিয়েছিলি? আমি তো চিনি না এখানে কোনো রাস্তাঘাট। আমাকে না বলে গেলি কেন? আমার অনুমতি নিয়েছিলি তুই? সরি ম্যাডাম, আপনার অনুমতি না নিয়ে যাওয়ার জন্য। তোকে আমি যে এত খুঁজলাম আর তোর জন্য কতটা টেনশনে ছিলাম, তুই একটিবার ভাবলি না? এটা বাংলাদেশ না, এটা অস্ট্রেলিয়া। এখানে বাংলাদেশের মতো চলাচল করতে পারবি না। আমার অনেক বড় ভুল হয়েছে, মাফ করে দেন। যা নিচে গিয়ে স্কারে বস, আমি আসতেছি। ওকে বলে অফিসের নিচে আসি, এসে স্কারে বসি। কিছুক্ষণ পর বর্ষা ম্যাডাম আসে। আমি মাথাটা নিচু করে স্কারে বসে রয়েছি। কোথায় কোথায় করছোস? তেমন করি নাই। তোকে আজ তো চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আমাকে না বলে কেন গেলি? তোর যদি কোনো কিছু হতো তাহলে আমার বাবাকে আমি কি বলতাম? তুই এমন একটা কাজ কেন করলি? কিসের জন্য করলি? নাকি আমার উপরে তুই প্রতিশোধ নিবি বলে আমার সাথে এমন করলি? আপনারা আমার বাবার জন্য যা করতেছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, আর আমি আপনার উপর প্রতিশোধ নিব। আমি যে তোকে এত মারি তার জন্য তুই আমার থেকে মারের প্রতিশোধ নিবি? আপনারা আমার বাবার জন্য যা করতেছেন তার জন্য আমি অনেক ঋণী। আপনাদের কাছে কোনো প্রতিশোধ নিব না। তুই ইচ্ছে করে আজ আমার সাথে এমন করলি। আমাকে না বলে তুই একটা মেয়ের সাথে ঘুরতে চলে গেলি। এটা তো আমার উপর প্রতিশোধ। আপনি আমার ম্যাডাম, আর বলতে গেলে আমি বাঁচতেছি শুধু আপনাদের দয়াতে। না হলে হয়তো আজ আমার না খেয়ে থাকতে হতো, না হয় অনেক পরিশ্রম করা লাগতো। এরপর আমার অনুমতি ছাড়া কোথাও যাবি না। যেই পরিমাণ রাগ তোর উপরে উঠেছিল, আজ মনে রাখবি আমি বর্ষা। আমার রাগ উঠলে কি করতে পারি আর না পারি সেটা তুই জানোস। আর তোর উপরে আমার এখনো অনেক রাগ। যদি আর একদিন আমার কথার অবাধ্য হোস তাহলে সেদিন আবার বুঝবি জনি বর্ষা কি জিনিস। আচ্ছা ম্যাডাম। হোটেলে এসে পড়ি, বর্ষা ম্যাডাম তার রুমে যায়। আমি আমার রুমে চলে আসি। এসে ফ্রেশ হই। শুয়ে শুয়ে আজ ঘটে যাওয়ার সকল ঘটনা মানে তিথি আসলেই একটা পাকলি মেয়ে। না হলে আমাকে ভালোবাসবে কেন? আমি কি তিথিকে ভালোবেসে ভুল করলাম? আমি তো চাইনি এটা যে তিথি আমাকে ভালোবাসুক। গালে হাত দিয়ে দাঁড়িয়ে গেলাম। কয়টা ডাক দিয়েছি, শুনলি না কেন? না মানে কি নিয়ে ভাবছিলি তুই? ওই কিছু না। বল বলছি, না হলে কিন্তু। তেমন কিছু না ম্যাডাম। আর এমন করে কি চড় মারে? অনেক ব্যথা পেয়েছো তুমি, আসো আমার কাছে, আদর করে দেই। বর্ষা আমার গালে তার দিল, আর একটু ছুঁয়ে ঠাস মাথাটা নিচু করে রইলাম। বুঝি না কেন আমাকে মারে বর্ষা ম্যাডাম। তোর ভুলের কারণে তুই মার খাস আমার কাছে। তাই বলে এমন করে মারবেন? আমিও তো একটা মানুষ। তোর উপর আমার যেই রাগ, তোকে আরো কত মারবো জানি না। আপনি তার থেকে আমাকে মেরে ফেলেন শুধু আমার বাবাকে বাঁচান। আপনার যদি এতেই আমার উপর রাগ থাকে তাহলে একেবারে মেরে ফেলেন। আমি খুশি মনে মৃত্যুটা মেনে নিব, তাও আপনার এই মায়েরগুলো দিয়েন না। খুব কষ্ট হয় আমার যখন আপনি আমাকে মারেন। জানেন একটা রাতও ঘুমাতে পারি না। আপনার যেদিন চাবুকের আঘাত, অনেক কষ্ট হয় রাতে। জনের দিকে তাকিয়ে থাকে। সরি কথাগুলো বলার জন্য। এবার বলুন কিসের জন্য আমাকে ডাকলেন? নাকি অফিসের কাজ করতে হবে? বাবা আজ আমি অনেক খুশি। কেন মা,
কিসের জন্য তুই এত খুশি? কিছু না বাবা। এটা বলে তিথি অন্য রুমে চলে আসে, এসে বিছানায় শুয়ে পড়ে আর দুপুরের পর জনির সাথে থাকা সকল ঘটনা ভাবতে লাগলো। না, মন একদম মানছে না। জনির তো ফোনও নাই যে কথা বলবো। বর্ষা রুমে এসে পড়ে আর বিছানায় শুয়ে পড়ে। জনিকে মারার সকল কিছু ভাবতে থাকে। আমি আসলে জনের সাথে এমন করছি কেন? আমি কেন জনিকে দেখতে পারি না? আমি কারো হাতে চর খাইনি, জনি আমাকে থাপ্পড় দিছে। আমার প্রতিশোধ এখনো নেওয়া হয়নি। আর আজ যা করছে তার জন্য তো জনিকে আরো শাস্তি পেতে হবে। কিন্তু জনির কথাগুলো শুনে বর্ষার মনটা খারাপ হয়ে যায়। আমি তো জনিকে অনেক মারি, তবুও জনি তো এখান থেকে চলে যায় না। এতটা বাবা পাগল ছেলে। বর্ষা বিছানা থেকে উঠে জনির রুমে যায়, গিয়ে দেখে জনি বিছানায় শুয়ে আছে। বর্ষা গিয়ে জনির পাশে বসে জনির দিকে তাকিয়ে দেখে মুখটা লাল হয়ে আছে। তার মুখে বর্ষার দেওয়া চড়গুলোর কারণে মুখটা অনেক পরিবর্তন হয়েছে। শরীরে জনির শার্টটা তুলে দেখে বর্ষা অনেক অবাক হয়ে যায়। কয়েকদিন আগের মারা চাবুকের ক্ষতগুলো পিঠে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বর্ষা দেখে অবাক হয়ে যায়। জনির দিকে ভালো মতো চেয়ে দেখে যে জনির চোখে জল নিয়ে ঘুমিয়ে পড়েছে। বর্ষা সেটা দেখে তারপর তার রুমে চলে যায়। ম্যাডামের সাথে অফিসে গেলাম, আমার তেমন কাজ নেই, বসে রয়েছে। তখনই আমার পাশে তিথি এসে বসে পড়ল। তুমি কোথা থেকে আসলে? ভালোবাসার টানে চলে আসলাম। বর্ষা ম্যাডাম সেই মতো রাগ করছে। করুক, তাতে আমাদের কি? চলো বাইরে যাব। প্লিজ তিথি, এখন না পড়ে আমি। উঠো বলছি। তিথি, ম্যাডাম দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে আসো তো, কিছু হবে না। এটা বলে আমাকে নিয়ে যেতে লাগলো। আমি ম্যাডামকে বলে আসি। না, যেতে দিব না তোমার ম্যাডামের কাছে। তিথি, বোঝার চেষ্টা করো। কোনো বোঝাবুঝি নেই, চলো। আমি তিথির সাথে যাচ্ছি, তখনই তিথি কোথা থেকে বর্ষা ম্যাডাম আমাদের সামনে এসে দাঁড়ালো। সমস্যা কি বর্ষা আপু আপনার? জনিকে কই নিয়ে যাও? ঘুরতে যাব। আমাকে না বলে তাকে নিয়ে যাচ্ছ কেন? আপনি কাজে ব্যস্ত তাই বলি নাই। এটা বাংলাদেশ পাওনি, ওকে যখন তখন ঘুরতে বাহির করবে। এটা বলে তিথি থেকে আমার হাতটা ছাড়িয়ে আমার হাত বর্ষা ধরলো আর অফিসের ভিতরে নিয়ে গেল। তোকে বলেছিলাম না কোথাও না যেতে, তাহলে যাচ্ছিলি কেন? না ম্যাডাম, আমি তো তিথিকে বোঝাচ্ছিলাম। ঠাস 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 ঠাস। তোকে মারতে চাই না, তাও তুই যা করিস না, মেরে থাকতে পারি না। আপনি জনিকে মারলেন কেন? সো হোয়াট? আপনি জনিকে মারতে পারেন না। আপনি কেন কনিকে মারলেন? কনি তো শুধু আপনার সেক্রেটারি, অন্য কিছু না। এই মেয়ে, তাতে তোমার কি? যাও বলবি এখান থেকে, গিয়ে ওয়েটিং রুমে বসে থাকো। আর জনিকে মারলে তোমার কি? আমার অনেক কিছু। অনেক কি মানে? যা বলার ক্লিয়ার করে বলো। আমি জনিকে তিথি, তুমি যাও ওয়েটিং রুমে গিয়ে বসো। ওই আগে বলে যাও। তিথি আর কিছু না বলে চলে গেল। তিথি কি করতে চেয়েছিল বল বলছি। কই কিছু না তো ম্যাডাম। বল বলছি, না হলে কিন্তু আমি কিছু না ম্যাডাম। ওকে না বললে আজকের পর থেকে তোর বাবার চিকিৎসার খরচ দিব না। এখন যদি বলিস তাহলে বেঁচে গেলি, না বললে তাহলে থাক, আর তোর বাপের চিকিৎসা করাতে পারবি না। এটা বলে ম্যাডাম চলে গেল। সেখানে দাঁড়িয়ে রইলাম। না, এটা হতে পারে না। আমার জন্য আমার বাবার চিকিৎসা বন্ধ হবে, এটা আমি হতে দিব না। দৌড় দিয়ে বর্ষা ম্যাডামের কাছে গেলাম। গিয়ে পিছন থেকে বর্ষা ম্যাডামের হাত টেনে ধরি। বর্ষা তাকিয়ে দেখে জনি তার হাত টেনে ধরেছে। কি ব্যাপার, আমার হাত ধরলি কেন? ম্যাডাম, আমি আপনার হাত ধরে ক্ষমা চাই। আমার জন্য আপনি আমার বাবার চিকিৎসা বন্ধ করে দিবেন না। আপনি যা বলবেন তাই করব। আপনার কোনো কিছু অমান্য করব না। এখন তো আর সেটা হবে না। প্লিজ ম্যাডাম, আর আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন সারা জীবন আপনার সেক্রেটারি হয়ে থাকতে, তাও থাকবো, তবু আমার বাবার চিকিৎসা বন্ধ করবেন না। আজ রাতেই আমাদের ফ্লাইট বাংলাদেশে যাবার, আর দেশে গিয়ে তোরটা ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ। বর্ষা আমার হাতটা এখনো ধরে আছে। বর্ষা ম্যাডাম হাতটা ছেড়ে দিলাম। বর্ষা ম্যাডাম চলে গেল। আমি সেখানে বসে রইলাম, মাথাটা নিচু করে রইলাম। কারো হাতের ছোঁয়া আমার মাথায় পড়ল। উপরে তাকিয়ে দেখি বর্ষা ম্যাডাম। ম্যাডামকে দেখে দাঁড়িয়ে গেলাম। তিথি তখন কি বলতে চেয়েছিল সত্যি করে বলবি, না হলে কিন্তু। আমাকে তার সেক্রেটারি হতে বলে। তো সত্যি তো এই কথাটা? হুম। ওকে বলে চলে গেল। আল্লাহ, ম্যাডামকে তো মিথ্যা কথা বললাম। না জানি পরে আবার কোনো সমস্যা হয় নাকি। সারাটা দিন আর তিথির খোঁজ পেলাম না। কেমনে জানাই তিথিকে যে আজ আমি দেশে ফিরে যাব? কোনো কিছু ভাবতে পারছি না। মাথায় হাত কেন জনে তোর? না, এমনি ম্যাডাম। কোনো এক সমস্যার কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, কালকে 12টার সময় ফ্লাইট। সত্যি ম্যাডাম। কি ব্যাপার, এত খুশি কেন? না মানে এমনি।
বুঝেছি তুই কি বলতে চাস। আচ্ছা চল, তোকে আজ এখানকার সবচেয়ে ভালো জায়গায় নিয়ে যাব, কোথায়? গেলেই দেখতে পাবি। চল ওকে চলে। ওঠ গাড়িতে। বলে উঠি। বর্ষা ম্যাডামও উঠলো। আমরা কই যাচ্ছি ম্যাডাম? তোকে নিয়ে জাহান্নামে যাই, সেখানে তোকে রেখে আসবো। কি বলেন এইসব? আর আমি এমন কোনো পাপ করি নাই। আর আমার রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাথে আছে, যিনি আমাদের না নিয়ে জান্নাতে যাবেন না। কিন্তু আপনি খুব অহংকারী, আপনি জাহান্নামে যাইতে পারেন? কি, তোর তো সাহস কম না আমাকে বলস আমি অহংকারী? তোর কোন দিক দিয়ে আমাকে অহংকারী মনে হয়? যদি অহংকারী হতাম তাহলে তুই আমার পাশে বসে যেতে পারতি। সরি, আমি এইভাবে বলতে চাই নাই। তোকে নিয়ে আর ঘুরবই না। এটা বলে ড্রাইভারকে হোস্টেলের দিকে ঘোরালো। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। গাড়িটা হোটেলে এসে থামলো। বর্ষা ম্যাডাম নেমে গেল, সাথে আমিও নামলাম। কি আর করবো, ওরা আর হলো না। বর্ষা ম্যাডাম মনে হয় বেশি রেগে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হই, তারপর উঁকি দিয়ে ম্যাডামকে দেখতে লাগি। তাকিয়ে দেখি ম্যাডাম শুয়ে আছে বিছানায়। আজ অফিসের কাজ নেই, কোথায় একটু ঘুরতে নিয়ে যাচ্ছিল, আর আমার একটা ভুলের কারণে তা আর হলো না। দুঃশালা কপাল আমার। জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা, কিন্তু খুব মিস করব। বিয়ে করার পর অস্ট্রেলিয়াতে হানিমুন করতে আসবো, তাহলে সব আমার দেখা। কিন্তু এত টাকা পামো কই? আল্লাহ, তুমি আমার বাবাকে ভালো করে দাও, তাহলে তারপর টাকা জোগাড় করব, তারপর বিয়ে, তারপর অস্ট্রেলিয়া হানিমুন। ওহ সরি ম্যাডাম, আপনি? তাহলে বললি কেন? ও এমনি। বল বলছি, না হলে কিন্তু। কি? কে আসলো আবার এখানে? যা গিয়ে খুলে দে দরজা। ওকে বলে দরজাটা খুলতে চাই, দরজা খুলে আমি অবাক হয়ে যাই। তিথিকে এইখানে দেখি। তুমি এইখানে কেন? এই ছাড়ো, ম্যাডাম দেখলে শেষ ধুর, বলে ছেড়ে দিল আর ভিতরে গেল। কি ব্যাপার, এখানে কেন? এখানে আব্বু নিয়ে আসলো। কই আঙ্কেল? আসতাছে, ওই তো বাবা। কই? বলে সামনে তাকিয়ে দেখে যে তিথির বাবা। আঙ্কেল আপনি এখানে? সমস্যার কারণে আসলাম। তুমি তো কালকে দেশে যাবা, সাথে তিথিকে নিয়ে যাবা, টিকিটও করেছি। আসলে আমি এখানে আরো কিছুদিন থাকবো, মানে থাকতে হবে তাই। ওকে আঙ্কেল। তোমার সব পরিশ্রম কাজে দিয়েছি, আজ আসি, কালকে এয়ারপোর্টে দেখা হবে, তাই তিথিকে এখানে রেখে গেলাম। ওকে। আঙ্কেল চলে গেল, তিথি তার সাথে গেল। আমার রুমে এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর কি আমাকে জড়িয়ে ধরে তাকিয়ে দেখি তিথি। এইখানে কেন তুমি? হানিমুন করব তাই। মানে? চুপ একদম। আমার কথা একবারও মনে পড়ে না তোমার? নাকি আমাকে ভালোই বাসো না তুমি? বাসি তো। তাহলে আমার খোঁজ খবর নাও না কেন? সময় পাই না তো। তুই একটা বান্দর যে, তাই। এবার রুমে যাও, ম্যাডাম দেখলে খারাপ ভাববে। ধর, ভালোই লাগে না। বিমানে বসে রয়েছি, আমার পাশে বর্ষা ম্যাডাম। তিথি তার পাশে বসে রাগে ফুঁসছে। আমি দেখতে পাচ্ছি সেটা অবশেষে আমাদের দেশে নিয়ে নামলো। বিমান 3 জন নেমে যায়। তিথি তুমি কই যাবা এখন? আমাদের বাড়িতে নাকি তোমাদের বাড়িতে? তোমাদের বাড়িতে যাব। ওকে, আসো তাহলে। তিথিকে সাথে নিয়ে এয়ারপোর্ট থেকে বাইর হলাম। তাকিয়ে দেখি আরোহী গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বর্ষা আরোহীকে দেখে জড়িয়ে ধরলো। কাজগুলো কি কমপ্লিট? সবকিছু কমপ্লিট। তাহলে গাড়িতে ওঠো। জনি যা, গিয়ে ড্রাইভ কর। জি বলে গাড়িতে যাই, গিয়ে ড্রাইভ করি। অবশেষে বাসায় আসলাম। বর্ষা ম্যাডামকে অনেক খুশি খুশি লাগছে, তার সাথে দেখছি আরোহীকেও খুশি খুশি লাগছে। হয়তো নতুন প্রজেক্টটা সমাধান করেন, এত খুশি। আমি আমার রুমে যাই, গিয়ে ফ্রেশ হই। তখনই কেউ পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে। তাকিয়ে দেখি তিথি। কি করছো কি? কেন, কি হয়েছে? সামান্য জড়িয়ে ধরেছি। এখানে তো অনেক সমস্যা, যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা। ধুর, তোমাকে বর্ষার বাবা ডাকে, যাও। ওকে, তখন স্যারের কাছে আসি। আসো, ভিতরে আসো। জি স্যার। তোমাকে অনেক ধন্যবাদ, এই যে আমাদের কোম্পানির জন্য এত কিছু করলে। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আচ্ছা। কয়েকদিন পর। কি করো জনি? ম্যাডাম আপনি না, তেমন কিছু না। জানো, আমাদের কোম্পানিটা অনেক এগিয়ে যাচ্ছে আর দেশের মধ্যে প্রথম হতে যাচ্ছে। ভালো তো তাহলে। এমন একা একা বসে কি করো? না কিছু না। চলো বাইরে ঘুরতে যাই, অনেক দিন হলো ঘোরা হয় না। চলেন তাহলে। আরোহীকে নিয়ে বাইরে গেলাম, গিয়ে ঘুরতে লাগি। এই জনি, তুমি প্রেম করো না? কি যে বলেন না, আমার সাথে প্রেম করবে কে? কি বলো, তুমি দেখতে কিন্তু হ্যান্ডসাম। পাম দিয়েন না। সত্যি পাম দিচ্ছি না। আই লাভ ইউ জনি।
কি বলেন কি, আপনার মাথা ঠিক আছে? কেন? আর আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আপনি তো দেখছি ফান ভালো পারেন। আমার ভালোবাসা তোমার কাছে ফান মনে হয় কেন? তাছাড়া আবার কি, চলুন বাসায় যাব। আমার উত্তর দাও। সরি, এটা আপনার আবেগ। না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। বর্ষা ম্যাডাম এটা শুনতে পেলে আমাকে মেরেই ফেলবে। আর তার যে রাগ, এই কথাটা শুনে যদি আমাকে নাও মারে তবে আত্মহত্যা তো করবে। দেখো, আমি তোমাকে কিছু করতে দিব না। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। চলুন বাসায় যাব, আর বর্ষা ম্যাডামের সাথে কথা আছে। জনি, আমার কথাটা শোনো। আচ্ছা, পরে বললেন, আমি সময় দিবনি। এখন বাসায় চলে। বাসায় আসি, এসে দেখি কেউ গাড়ি করে বাসায় চলে যাচ্ছে। উকিল আঙ্কেল কেন বাসায় আসছিল? আর ওই তখন তার বাবার কাছে যায়। উকিল আঙ্কেল কেন বাসায় আসছিল? অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বর্ষার থেকে শুনে নে, যা। আর ওই তখনই বর্ষার রুমে যায়। কি হয়েছে আপু? উকিল কেন আসছিল? না রে, তেমন কিছু না, ছোটখাটো একটা সমস্যা, সাবধান হয়ে যাবে। বর্ষা ম্যাডামের রুমে গেলাম। আসবো ম্যাডাম? কিছু বলবি? হুম। বল তাহলে। আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি এর জন্য। আর এতদিন যদি আমি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি, মাফ করবেন। আর আমি এখানে থাকতে চাই না। আমি আজকেই চলে যাব বাড়িতে। আর আমি চাকরি করব না। এত বড় টেনশনে আছি, তুই আবার আরেক টেনশন দিস। যা তো এখান থেকে। সরি ম্যাডাম, মাফ করবেন। আমি এখনই চলে যাব আরেকজনকে খুঁজে নিয়ে। কি হয়েছে তোর বলতো? আর তোর বাবা চিকিৎসা করাবে কি করে এখান থেকে চলে গেলে? টাকা না পেলে আমার কিডনি বেচবো, এটা বলে বর্ষার রুম থেকে চলে আসি। বর্ষা আমার দিকে তাকিয়ে থাকে আর আমার রুমে গিয়ে রেডি হই। আমি চাই না আমার জন্য এখানে সমস্যা হোক। আমার উপর রাগ করে চলে যাচ্ছ? না, কিন্তু এখানে থাকলে অনেক বড় সমস্যা হবে, তাই। তুমি জানো আজকে উকিল আঙ্কেল কেন আসছিল? না, কেন আসছিল? আমার মা মারা যাবার সময় আমাদের সকল সম্পদ আমাদের দুই বোনকে লিখে গেছে, কিন্তু সেখানে একটা শর্ত দিয়েছে, আর সেটা হলো যে কোনো এক বোনের স্বামী থাকা লাগবে। এটা তো ভালো কথা। সো আপনারা দুইজনের মধ্যে কে বিয়ে করে ফেলে? ওকে, তোমার কথা এখনই আমি বাবাকে বলি। মানে কি এইসবের? আমি তোমাকে বিয়ে করব, আর তুমি আমাকে বিয়ে করলে আমার সম্পত্তির অর্ধেক মালিক হবে। সরি, আমি যেমন আছি তেমনই ভালো আছি। আর চলে যাচ্ছি, ভালো থাকবেন। রুম থেকে বাইর হতে যাব, সামনে তাকিয়ে দেখি বর্ষার বাবা। জনি, কই যাও তুমি? আপনার কাছেই যাচ্ছি আমি। তোমাকে আজ আমার অনেক দরকার। জি বলেন। বসো, বিছানায় বলছি। জি। দেখে যেটা বলবো সেই কথাতে রাজি হবা কিন্তু। কি কথা? কথা দাও রাজি হবা। আমার সাধ্যের মধ্যে থাকলে হবে। তোমার সাথে বর্ষার বিয়ে দিতে চাই। বর্ষা থেকে দাঁড়িয়ে গেলাম। কি বলেন স্যার এসব? তুমি কি বলো? না, এটা কখনো হয় না। প্লিজ না করো না। সরি স্যার। আর আজকে আমি এইখান থেকে বাসায় চলে যাচ্ছি, এটার জন্যই আপনার কাছে যাচ্ছিলাম। তোমার বাবার কথা মানলে না, আর সামনে খুব বড় একটা সমস্যা। প্লিজ রাজি হয়ে যাও। স্যার সরি, এটা কোনোদিনও সম্ভব না। আমি আপনার বাবা মাকে ছাড়া কোনো কিছুই করব না। বাবা মা হয়তো আমাকে নিয়ে অনেক আশা, ভালো থাকবেন। আর ঢাকা শহরে অনেক ছেলে আছে যারা আপনাদের মতো ধনী, তাদের সাথে বর্ষা ম্যাডামের বিয়ে দিয়েন। এটা বলে বাসা থেকে বাইর হয়ে যায়। জীবনে কল্পনা করি নাই বর্ষা ম্যাডামকে বিয়ে করার। আর আমি সেখান থেকে এসে আমার একটা বাসে উঠি। 4 ঘন্টা পর গিয়ে পৌঁছাই। বাসার ভিতরে ঢুকি, আমি অবাক হয়ে যাই, এরা এখানে কেন? আর কেন আসলো এখানে? আমার আগে এখানে কেমনে আসলো? আমি যাইতে সবাই আমার দিকে তাকিয়ে রইল। আমি তাদের দিকে চমকে যাই। আমার আগে আসলো কেমনে এখানে? আমার সামনে স্যার আর বর্ষা। আমি তাদেরকে দেখে অবাক হয়ে যাই। এত সময় লাগলো তোর আসতে? তুমি জানো কেমন যে আমি আসতে? তুই বলে রাগ করে চলে এসেছিস, তাই তো তোকে নিয়ে যেতে এসেছে তোর স্যার, তোর ম্যাডাম। আপনারা আমার বাড়িতে? আসতে পারি না বুঝি তোমাদের বাড়িতে? না, হঠাৎ করে আসলেন তো তাই। জনি, তুই যা, ফ্রেশ হ, তোর সাথে কথা আছে। ওকে বাবা বলে রুমে চলে আসি। বর্ষা ম্যাডাম আমাদের বাড়িতে কিসের জন্য? কিসের জন্য বর্ষা ম্যাডামকে আমাকে বিয়ে করতে বলতেছে? আমি তো সামান্য একটা ছেলে, আর আমাকে কিনা বর্ষা ম্যাডামকে বিয়ে করতে বলছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। রুমে এসে ফ্রেশ হলাম। মা দেখি আমার রুমে এসে বসে আছে। কেমন আছিস বাবা? আর তুই তো দেখছি দিন দিন শুকিয়ে যাচ্ছিস। ভালো মা, তুমি কেমন আছো? আর কই, আমি শুকাইতেছি, একদম ঠিক আছি।
তাহলে তোর শরীরের এমন অবস্থা কেন? এমনি মা, কাজ করা লাগে তো, তাই যে। তোর স্যার কি বলছে জানোস? না, কি বলতেছে? তোর সাথে বর্ষার বিয়ে দেওয়ার জন্য এখানে আসছে। না মা, আমি আমার ম্যাডামকে বিয়ে করতে পারবো না। কেন বাবা? আর এমন ভাগ্য তো সবার হয় না। তুমি বোঝার চেষ্টা করো। দেখ বাবা, মানা করিস না। আর তোর বাবা রাজি হয়েছে তোর সাথে বর্ষার বিয়েতে। না, বাবাকে মানা করে দাও। তুই তো কোনোদিন তোর বাবার কথার অবাধ্য হোস নাই, তাহলে আজ কেন হবি? মা, আর বর্ষা তো অনেক ভালো একটা মেয়ে, না করিস না বাবা। তোমাদের যা ইচ্ছে তাই করো। সত্যি তো বাবা? হুম, ওকে। বলে মা চলে গেল। মা, তোমাকে কেমনে বোঝাই? তারা শুধু আমাকে ব্যবহার করবে, তাছাড়া আর কিচ্ছু করবে না। বিছানায় বসে পড়ি। এটা কেমন করে সম্ভব? আমি তো কখনো বর্ষা ম্যাডামের ক্ষতি করি নাই, তাহলে আমার সাথে এমন করছে কেন? তিথিকে এমন করে হারিয়ে ফেলবো, এটা কখনো ভাবতেই পারি নাই। জানি তো রাজি। রাজি না হয়ে কই যাবে? বর্ষা, যা তুই জনির কাছে, আমরা এখানে কথা বলি। ওকে বাবা। বর্ষা সেখান থেকে জনির কাছে গিয়ে দেখে জনি বিছানায় মাথাটা নিচু করে বসে রয়েছে। বর্ষা গিয়ে জনির মাথায় হাত রাখে। মাথাটা তুলে দেখে যে বর্ষা তার সামনে দাঁড়িয়ে আছে। আমার উপর তোমার অনেক রাগ, তাই না? আপনারা আমাকে এমন করে ব্যবহার করবেন? কই, তুমি এখন আমার বর হবে, আর আমি তোমার বউ হব। আমি তো আপনাদেরকে বিয়ে করতে চাই না। তাহলে যে মা বললো তুমি রাজি? মা বাবার কথাতে রাজি হয়েছে। আচ্ছা সরি, আমাকে ক্ষমা করে দাও এতদিন তোমার সাথে যা অন্যায় করেছি তার জন্য। আপনি আমার কাছে মাফ চান? তুমি হাসতেছো কেন? আপনার মাফ চাওয়া দেখে আপনি না অনেক ভালো অভিনয় পারেন। আচ্ছা বুঝেছি, তুমি এখনো আমাকে মাফ করো নাই, তাই তো? আমি আপনার সেক্রেটারি, আর আপনি কিনা তার কাছে মাফ চাইছেন? এখন থেকে তুমি হবে আমার স্বামী, আর একটা মেয়ের কাছে তার স্বামীর সব। আর তুমি যেহেতু আমার স্বামী হবা, তাই তুমি আমার সব। এখন তিথির কথা শোনালাম। আপনার মা মারা যাবার সময় সকল সম্পত্তি আপনার আর তিথির নামে লিখে গেছে, কিন্তু সেটা তো একটা, আর সেই শর্তটা হলো তাদের প্রাপ্ত বয়স হলে সম্পত্তি পাবে, কিন্তু স্বামী থাকা লাগবে না, না হলে পাবে না। নিশ্চয়ই তার জন্য আপনারা আমাকে ব্যবহার করছেন। তো কি হয়েছে, তুমি আমার স্বামী হবা, সেই জন্য। আমি তো সামান্য একটা ছেলে, আর আপনাদের মতো কত বড় ঘরের ছেলে আছে, তাদেরকে বিয়ে করেন, আমাকে কেন করেন? তাদের সবারই আমার সম্পদের উপরে লোভ, তাই। আমারও তো হতে পারে সম্পদের লোভ। তো আমি যেহেতু তোমার বউ হব, তো আমার সম্পদ মানে তোমারও। আর এই তো কয়েকদিন আগে যে কাজে অস্ট্রেলিয়া গেছিলাম, সেটা একমাত্র তোমার জন্য সম্পূর্ণ হয়েছে। আপনি মিনিটে মিনিটে রং পাল্টান, জানি না আবার কখন পাল্টাবে। তার মানে তুমি আমাকে বিয়ে করবা না? আমি কখনোই করব না, কিন্তু মা বাবার কথাতে করতে হচ্ছে। তুমি আমার স্বামী হবা, এতে মা বাবার কথা না তোমারও পছন্দ হবে। তুমি আমাকে, তোমার পছন্দ না, তার মানে তুমি আমাকে বিয়ে করছো তোমার মা বাবা চোরাচুরির কারণে। ওকে, আমাকে পছন্দ করো না, তাহলে দেখো কি করি। বর্ষা তখন ফল কাটার একটা ছুরি হাতে নিল। আমি তো অহংকারী মেয়ে, তাই তো? আচ্ছা, আমি এই যে দেখো, তোমার জন্য আমি হাত কেটে ফেলবো। এটা বলে হাতে দিল টান। এ কি আপনি কি করলেন? আর এক ভাগালে আরো দিব। যদি আমাকে তুমি নিচে ইচ্ছা থেকে বিয়েতে রাজি না হও, তাহলে আমি হাত কেটেই যাব। দেখুন, পাগলামো করবেন কেন? আর আমি আপনাকে বিয়ে করতে আছি, সো এখন পাগলামো করার কারণটা কি? আমি চাই তুমি আমাকে নিজে থেকে আমাকে পছন্দ করে বিয়ে করো। মানে কি এর? আমাকে বিয়ে করবে, আমাকে অনেক ভালোবাসতে হবে। পারবে না তো? ওকে, আবার টান দিতে যাবে, আমি ছুরিটা নিয়ে দেই। আপনি এসব বন্ধ করুন। এখানে হাত কাটাকাটি কেন করেন? আর আমাকে তো আপনি আপনার সম্পত্তি পাওয়ার জন্য বিয়ে করছেন, আমি তো জানি। আর এও জানি যে আপনি কয়েকদিন পর পাল্টে যাবেন। আজকে যেমন করছেন, পরে হয়তো আর আবার পাল্টেও যেতে পারেন। আমি সত্যিই তোমাকে আর কষ্ট দিব না। তুমি তো এখন আমার স্বামী হবা, আর তোমাকে আর কষ্ট দিব না। বলো, আমাকে বিয়ে করো নিজের মন থেকে। আপনারা বিয়ের ব্যবস্থা করেন। সত্যিই তো? বর্ষা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো। তেমনটা খুশি না, এটা বর্ষার অভিনয়। আমি জানি বর্ষা কোনোদিনও আমাকে তার স্বামীর অধিকার দিবে না। সম্পত্তির জন্য হয়তো এমন করছে। খুব কষ্ট হচ্ছে তিথির জন্য। আমাকে হারিয়ে হয়তো কতটা কষ্ট পাবে। আমি কেমনে পারবো তিথিকে কষ্ট দিতে? তিথির ভালোবাসাটা নিয়ে খেলা করলাম, হয়তো তিথি এবার জন্য আমাকে কোনোদিন ক্ষমা করবে না। সেদিন আমার আর বর্ষার বিয়ে হয়, আর সেদিনই আমার বাড়ি থেকে চলে আসা লাগে। এখন বসে আছি গাড়িতে, বর্ষা আমার পাশে রয়েছে, আর আমার হাত মুঠো শক্ত করে জড়িয়ে ধরে আবার কাঁধে মাথা দিয়ে আছে।
ভেবে পাই না বর্ষা এমন অভিনয় করতে পারে। কি ভাবতেছো? জি কিছু না। আমার হাতটা তার উপরে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। কি হলো, ধরো বলছি। কোনো মতে ধরলাম। কয়েক ঘন্টা পর বাসায় এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে দেখি আরোহী আমাদের দুইজনের দিকে তাকিয়ে আছে। হয়তো যদি আরোহীর বড় হতো তাহলে আজ আমাকে বিয়ে করে নিত। আপু, তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। এবার চলো ভেতরে। আরোহী আর জনি, তুমিও চলো। সাথে গেলাম তাদের। ভিতরে গিয়ে দেখি এখানে অনেক আয়োজন হয়তো করেছে। এখানে আমাদের আবার বিয়ে হলো। অনেক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়েটা সম্পন্ন হলো। রাত 10টা বাজে। আমি ছাদে দাঁড়িয়ে আছি। কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, আমার সাথে আমার সকল বন্ধু থাকবে, আর আজ বিয়ে করলাম বন্ধু নেই। বর্ষা ম্যাডাম তো আমাকে ব্যবহার করার জন্য বিয়ে করেছে। হয়তো সম্পত্তি তার হয়ে গেল, আমাকে ছুঁড়ে ফেলে দিবে। আজ হয়তো মেঝেতে থাকতে হবে। বর্ষা ম্যাডাম তো আর আমাকে মেনে নিব না। এমন একটা গ্রাম্য ছেলেকে মেনে নিয়ে কি করবে? আর কি যে কিনা সামান্য একটা ছেলে, আবার তার সেক্রেটারি। আজ আমি যদি আপুর বড় হতাম তাহলে তোমাকে বিয়ে করতে পারতাম। মানে? আমি তোমাকে ভালোবাসি, আর সেটা এখন আর হবে না। তুমি এখন আমার অন্য সব। চাইলেও আর তোমাকে ভালোবাসতে পারবো না। আর এত রাতে এখানে কি করো? যাও, আপু তোমার জন্য ওয়েট করছে। আর আপু তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। আচ্ছা, এমন করে আমাকে ব্যবহার না করলেও পারতেন। কিসের ব্যবহার? তুমি খুকি না যে বুঝো না। আর এটা বলে সেখান থেকে রুমে চলে আসি। ভিতরে যাই, দেখি বর্ষা ম্যাডাম বসে আছে। দিন একটা বালিশ, হয়তো আমাকে নিচে শুইতে হবে। এমন করে কথা বলো কেন? আর তুমি নিচে শোবা কেন? আসো আমার সাথে ঘুমাবা। আপনার মাথা ঠিক আছে তো? কি হয়েছে? হ্যাঁ আমার, তুমি আমার স্বামী, তো আমার সাথে থাকবে। তো এখানে মাথা ঠিক নাই এর মানে কি? না মানে তুমি আমার উপর এখনো অনেক রেগে আছো। আসো আমার কাছে। সেখানে দাঁড়িয়ে রইলাম। বর্ষা উঠে আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো তুমি আমাকে মেনে নিবা না? আর আমার উপর উঠে বসলো। কি করছেন কি এসব? চুপ, কোনো কথা না।